শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের প্রারম্ভে আমি পবিত্র কোরআন শরীফের একটি সুন্দর আয়াত দিয়ে শুরু করার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন শরীফে সূরা আল ইসরা, এই সূরাটির আয়াত 24-এ আল্লাহ পাক বলেছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে, ও আল্লাহ, হ্যাভ মার্সি আপন দেম প্যারেন্টস অ্যাজ দে রেজড মি ওয়েন আই ওয়াজ স্মল। বাংলাতে এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল। যে কারণে এই আয়াতটি দিয়ে আজকের অনুষ্ঠানটি আমি শুরু করেছি, তার পেছনে তার নেপথ্যে আরেকটি কারণ রয়েছে। নর্থ লন্ডনে উড গ্রিনে বসবাসকারী 71 বছর বয়সী আমার অত্যন্ত আদরের সম্মানের শাশুড়ি আম্মা জাহানারা বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত 2 মাস ধরে নর্থ মিডলসেক্স হসপিটাল এবং পরবর্তীতে রয়্যাল ফ্রি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সন্তান হিসেবে এই স্নেহময়ী মমতাময়ী মাতার জন্য সুস্থতা কামনা করছি এবং আপনাদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। সন্তান হিসেবে আমাদের সকলের দায়িত্ব, পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পালন করার। এই গল্পটি নিয়ে আমি আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ডটি মিউট করে দিয়ে, বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ চাচা, কেমন আছেন আপনি? ভালো আছেন? ও চাচা ভালো আছে, আপনার শরীরটা ভালো আছে? আপনি কি ফরিদ চাচা বলছেন? হ্যাঁ চাচা। ও থ্যাংক ইউ সো মাচ চাচা। আমার শরীর ভালো আছে, বাট একটু ক্লান্ত, অবশ্রান্ত। প্রতিদিন অফিস শেষ করে দৌড়ে যে শাশুড়ি আমাকে দেখার জন্য হসপিটালে ফিরে আসি। দোয়া করবেন চাচা ওনাকে, উনি একটু ভালোর দিকে যাচ্ছেন এবং আল্লাহ পাক যদি রহমত দান করেন হয়তো আমরা নেক্সট উইক অথবা ফলোইং উইকে ওনাকে বাসায় নিয়ে আসবো চাচা। খুব মন থেকে দোয়া করবেন চাচা, আপনার দোয়া কামনা করছি চাচা। আলহামদুলিল্লাহ চাচা, আমিও আমার মন থেকে দোয়া দিচ্ছি আপনাকে, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। আপনি যে কয়েকদিন আগে আমার কাছে আসছিলেন দেখা করতে, আমি ফিল করেছি আপনি একটু অসুস্থ চাচা। আল্লাহ পাক আপনার অসুস্থতা দূর করে দেখ। আমিন 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 চাচা। আমার কোনো খবর পাইছি না, আল্লাহ হুকুম হইলে পাইব ইনশাআল্লাহ চাচা, খবর পাবেন আপনি। তবে আপনার খবরের জন্য একটু অপেক্ষা করতে হবে এবং খুব বেশি দিন সময় যায় নাই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে। তো আপনি জানেন যে যখনই আমার কাছে কিছু আসে সাথে সাথে আমি কমিউনিকেট করি চাচা। তো আপনি কোন টেনশন, আপনার কি আর কি কিছু জানার আছে চাচা? কোন প্রশ্ন আছে? না না চাচা, তোমার শাশুড়ি খবর নাই, তোমার খবর নাই ফোন করতে। সুবহানাল্লাহ চাচা, এটাকেই বলে প্রকৃত ভালোবাসা। এটা স্পর্শ করে মানুষকে। আমার ভালোবাসা আপনাকে স্পর্শ করেছে, যে কারণে আপনি আমার শাশুড়ি আমার প্রতি এই দোয়াটা দিয়েছেন আপনি। থ্যাংক ইউ চাচা। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্লেস ইউ চাচা, ধন্যবাদ। তো যে জায়গাতে থেমে গিয়েছিলাম, সন্তান হিসেবে আমি এই মমতাময়ীর মাতার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা কাইন্ডলি আমার মায়ের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াতে এবং আমার মা তার জীবনে যে সমস্ত ভালো কাজ করেছেন সেই ভালো কাজগুলির বরকতের কারণে তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আর আরেকটি বিষয়, সন্তান হিসেবে আমাদের প্রত্যেক সন্তানের দায়িত্ব রয়েছে অসুস্থ পিতামাতার জন্য সেবা সুস্থতা করা, তাদের সুস্থতা কামনা করে প্রার্থনা করা এবং তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রতি আমাদের যত্ন আরও বাড়িয়ে দেওয়া উচিত। এবং তাদেরকে লুক আফটার করতে গিয়ে আমরা যদি একটু বিরক্তও যদি হয়ে যাই, বিরক্ত হওয়া উচিত হবে না। এই কথাটি উচ্চারণ করা যাবে না, বরঞ্চ আমাদের মনে করতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। এই রহমত হিসেবে এই পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এবং শাশুড়ি মা, তিনি যদিও নিজের মা নন, তাকেও নিজের মায়ের মতো লুক আফটার করতে হবে। তার জন্য তিনি যা খেতে ইচ্ছে করেন সে খাবার তার সামনে নিয়ে আসতে হবে। যদি ডাব না কাটতে পারেন, ডাব কাটা শিখতে হবে। ডাব কাটতে গিয়ে যদি আপনার হাতের আঙুল কেটে যায়, তারপর আপনি ডাব কাটা বন্ধ করবেন না। এইভাবে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। এই সাউন্ডটি করা যাবে না। ধন্যবাদ। তো যেহেতু এটি আইন বিষয়ক অনুষ্ঠান, আইন অধিকার, আইন দিয়ে কিন্তু কখনো অবাধ্য সন্তানকে বাধ্য করা যায় না। আইন দিয়ে কখনো বেয়ারা সন্তানকে শেখানো যায় না কিভাবে পিতামাতাকে শ্রদ্ধা করতে হয়।
এই সন্তান যখন বেড়ে ওঠে সেই সময় পিতামাতাকে শেখাতে হবে বাচ্চাদেরকে কীভাবে বড়দেরকে লুক আফটার করতে হয়। আমার সন্তানদেরকে নিয়ে আমার 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 যে প্রিয়তমা স্ত্রী প্রতিদিন হসপিটালে যাচ্ছেন তার মাকে লুক আফটার করার জন্য, তার পাশাপাশি আমিও যাচ্ছি মাকে লুক আফটার করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 10টা সাড়ে 10টা যখন বাসায় ফিরে আসি, আমার ছোট বাচ্চা মারিয়া খান সে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তারপরও সে আমাদের সাথে রয়েছে। যখন সে বড় হবে এই স্মৃতিগুলি তাদের স্মৃতি করা নাড়বে এবং সেও তখন বড় হয়ে তারাও তাদের মা বাবাকে লুক আফটার করার চেষ্টা করবে। একেই বলে আপব্রিঙ্গিং। এভাবে আপনাদের বাচ্চাদেরকে বড় করে তোলার চেষ্টা করবেন। আর অনেকগুলো লিগ্যাল আপডেট নিয়ে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তবে এই লিগ্যাল আপডেটগুলি দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাচ্ছি। গতকাল আমার অফিসে একজন বাংলাদেশি দম্পতি আমার কাছে এসেছিলেন, ব্রিটিশ বাংলাদেশি দম্পতি। কেঁদে কেঁদে তার মা আমাকে বলছিলেন যে তার সন্তান স্কুলে যাচ্ছে, 6th ফর্মে যে স্কুলে যাচ্ছে, এই সন্তানটি প্রচণ্ড নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামিক একটি স্কুলে এসে অধ্যয়ন করছে হাফেজ হওয়ার জন্য। যে স্কুলে সে গমন করে সেই স্কুলের 15 থেকে 20 জনের একটি গ্যাং গ্রুপ রয়েছে এবং এই গ্যাং গ্রুপ এই বাচ্চাকে অ্যাপ্রোচ করে বলে সে যাতে তাদের সাথে যোগদান করে তাদের গ্রুপে। বাচ্চাটি খুব রেসপেক্টফুলি তাদের এই রিকোয়েস্টকে প্রত্যাখ্যান করে দেয়। ফলশ্রুতিতে এই 15-20 জন যে গ্যাং গ্রুপ এরা রেগে যায়, ক্রোধে উন্মত্ত হয়ে যায়। কোনো একদিন এই বাচ্চাটি যখন স্কুল থেকে বাসায় ফেরার পথে বাস স্টপে ওয়েট করছিল, এই 15-20 জন একসাথে তার উপর হামলা করে তাকে মেরে তাকে মাটিতে ফেলে দেয় এবং চড় ঘুষি কিল মেরে তার সমস্ত বডি রক্তাক্ত করে ফেলে। সিসিটিভি ক্যামেরায় কিন্তু এই দৃশ্যটি ধারণ হয়েছিল। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেট করে বের করে ফেলে এই গ্যাং গ্রুপের মেম্বার্স কারা, তাদেরকে ধরে ফেলে। এবং এর কয়েক সপ্তাহ পূর্বে এই ছেলেটি এত ভয় পেয়ে যায়, ভয়ে আতঙ্কিত হয়ে সে স্কুলে যাওয়ার সময় তার বাসা থেকে যে বাটার নাইফ, সেই নাইফটি ব্যাগের ভিতরে ঢুকিয়ে সে স্কুলে গমন করে। তার উদ্দেশ্য ছিল যদি আবার তাকে কেউ যদি অ্যাটাক করে তার সেলফ ডিফেন্স করার জন্য সেই ছুরিটি সে সাথে নিয়ে গিয়েছিল। কিন্তু হিতে বিপরীত, স্কুলে ঢোকার পথে পুলিশ যখন সমস্ত বাচ্চাদেরকে চেক করছিল, তাকে চেক করতে গিয়ে তার ব্যাগের ভিতরেও এই বাটার নাইফটি পেয়ে যায় এবং বাটার নাইফটি পেয়ে গিয়ে পুলিশ যখন ইনভেস্টিগেট করে, পুলিশ বুঝতে পেরেছিল যে এই বাচ্চাটি এই বাটার নাইফ ক্যারি করছিল তার সেলফ ডিফেন্সের জন্য। বাট তারপরেও পুলিশ কিন্তু তাকে একটি কশন দেয় এবং এর পরবর্তীতে এই বাচ্চাটি যখন ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিল সেটি স্টিল হোম অফিসে পেন্ডিং। এখন হোম অফিস থেকে প্রশ্ন এসেছে এই কশনটির কী অবস্থা, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কনভিকশন রয়েছে কিনা, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা। অর্থাৎ এই বাচ্চাটি যে ব্রিটিশ হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল সেই অ্যাপ্লিকেশনটিও এখন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তার কারণ সে ইতিমধ্যেই কতভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলে যাওয়ার পথে গ্যাং গ্রুপের মাধ্যমে সে আহত হয়েছে এবং গ্যাং গ্রুপের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে বাটার নাইফ ক্যারি করতে গিয়ে সেই জায়গাতে সে কষণ খেয়েছে। তাহলে এই বাচ্চাটি যাবে কোথায়? এই কারণেই পিতামাতাকে সচেতন হয়ে উঠতে হবে, বাচ্চাদের গতিবিধির উপর নজরদারি করতে হবে এবং বাচ্চারা কাদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। ধন্যবাদ। তো যেহেতু এটি আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার, আমি অনেকগুলো আপডেট নিয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। তার আগে আপনাদের কাছ থেকে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। গত কয়েক মাস আমি কিন্তু এই অনুষ্ঠানে নিয়মিতভাবে উপস্থিত হতে পারিনি। তার কারণ আমার প্রিয়তমা যে মা জননী, আমার শ্রদ্ধাভাজন আমার যে শাশুড়ি আম্মা, তিনি হসপিটালে প্রচণ্ড অসুস্থ হয়ে তিনি কাতরাচ্ছিলেন। তার এই ব্যথিত হয়ে আমিও দৌড়ে হসপিটালে গিয়েছিলাম, যে কারণে ওই যন্ত্রণার কারণে আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হতে পারিনি। আমাদের নিয়মিত অনেক ভিউয়ার রয়েছেন, এই ভিউয়ার্স টেলিফোন করে আমাদের কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়োজিত যে ভাই বোন, তাদেরকে জিজ্ঞেস করেছেন মুহিত খান উনি কি ঠিক আছেন কিনা, আমার মঙ্গল কামনা করেছেন এবং আমার সম্পর্কে আপনারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। সেই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মনের অন্তঃস্থল থেকে আমি আপনাদের জন্য মঙ্গল কামনা করে আপনাদেরকেও দোয়া দিয়ে দিচ্ছি। তো যে বিষয়ে যে আপডেটসগুলি নিয়ে আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে জানতে পেরেছেন যে অনেকগুলো নতুন আইন এসেছে। এই ধরনের একটি প্রপাগান্ডা চলছে চারিদিকে। এখনও অনেকগুলো নতুন আইন আসেনি অ্যাসাইলাম সিকার সংক্রান্ত বিষয়ে এবং আর্মড সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়ে অনেকগুলো প্রস্তাবনা সরকার উপস্থাপন করেছে। সেগুলো এখনও আইনে পরিণত হয়নি। এই প্রস্তাবনাগুলোর চূড়ান্ত প্রস্তাবনার যাচাই বাছাই এবং আলোচনা পর্যালোচনা শেষ করার পর চূড়ান্তভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে 12ই ফেব্রুয়ারি 2026 এই তারিখের পর। তবে সরকার যে পরিকল্পনাগুলোর কথা প্রকাশ করেছে, গুরুত্বপূর্ণ কয়েকটা পরিকল্পনা আপনাদের মাঝে নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। প্রথম পরিকল্পনাটি সরকার ঘোষণা করেছে অ্যাসাইলাম সিকারদেরকে উপজীব্য করে। তো সরকার বলেছে যে এই পরিকল্পনাটি ঘোষিত হয়েছে এই নভেম্বর 2025-এ এবং প্রথম পরিকল্পনাটির অধীনে, এটি কিন্তু পরিকল্পনা, এটি আইন নয়, সরকার প্রস্তাবনা প্রকাশ করে বলেছে যে অ্যাসাইলাম
যে সিকার যারা রয়েছেন যুক্তরাজ্যে তাদেরকে যে বর্তমান আইনের অধীনে যে প্রোটেকশন দেওয়া হচ্ছে এটি পার্মানেন্ট প্রোটেকশন। তো ভবিষ্যতে যদি আমি আবার বলছি যদি নতুন আইন প্রণীত হয় এদের ক্ষেত্রে, তাহলে তাদেরকে টেম্পোরারি অর্থাৎ অল্প সময়ের জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে। এবং এই প্ল্যানের অধীনে অ্যাসাইলাম সিকারদেরকে বর্তমান যেমন 5 বছরের জন্য একবারে থাকার পারমিশন দেওয়া হচ্ছে অ্যাসাইলাম ক্লেম গ্রান্ট হয়ে যাওয়ার পরে, ভবিষ্যতে এই 5 বছরের জন্য বর্তমান আইন অনুযায়ী 5 বছর অ্যাসাইলাম সিকার অ্যাসাইলামে ক্লেম করার পর সাকসেসফুল হয়ে যুক্তরাজ্যে অবস্থান করার পরে 5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। ভবিষ্যতে এই বিষয়টি থাকবে না। ভবিষ্যতের যে আইনটি আসবে সেই আইনটির টার্মটা হচ্ছে কোর প্রোটেকশন, অর্থাৎ স্বল্প ক্ষণস্থায়ী সময়ের জন্য অ্যাসাইলাম সিকারদেরকে যারা অ্যাসাইলাম ক্লেম করে সাকসেসফুল হবেন তাদেরকে এটি পারমিশন দেওয়া হবে এবং সেই পারমিশনটি হবে 30 মাসের জন্য প্রযোজ্য ভবিষ্যতের আইন অনুযায়ী যদি আইনটি কার্যকরী হয়। এবং এই 30 মাসের ভিতরে সরকার সবসময় প্রতিনিয়ত এই অ্যাসাইলাম সিকারের যে ক্লেমটি তার উপর সরকার পর্যবেক্ষণ করবে তার ক্লেমটির উপরে, এবং সরকার এর পাশাপাশি দেখবে এই অ্যাসাইলাম সিকার যে দেশ থেকে এসছে সেই দেশের যে পরিমণ্ডল সেই দেশের যে রাজনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা। এই 30 মাসের ভেতরে এই অ্যাসাইলাম সিকার যদি পলিটিক্যাল কোনো অ্যাসাইলাম ক্লেম করে যুক্তরাজ্যে থাকার পারমিশন অর্জন করেন, যে পলিটিক্যাল অ্যাসাইলাম মানে কি, যে কারণে তিনি অ্যাসাইলাম ক্লেম করেছেন পলিটিক্যাল রিজন, সেই কারণে দেশে ফিরে গেলে যে পার্টি ক্ষমতা রয়েছে সেই পার্টি তার লাইফকে হুমকির সম্মুখীন করে ফেলবে। এবং সরকার যদি পর্যালোচনা করে দেখে যে বিষয়টিকে উপজীব্য করে তাকে যুক্তরাজ্যে অবস্থান করার জন্য পারমিশন দেওয়া হয়েছে সেই দেশে তার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যে পার্টি ছিল আগে পার্টি ইন পাওয়ার সেই পার্টি আর এখন ক্ষমতায় নেই, সুতরাং এই কারণে যেই অ্যাসাইলাম সিকারকে যুক্তরাজ্যে প্রোটেকশন দেওয়া হয়েছিল সে যদি এখন দেশে ফিরে যায় তার লাইফ হয়তো রিস্কের সম্মুখীন হবে না। এই বিষয়টিকে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে সরকার এই 30 মাস অতিক্রম হওয়ার পর অথবা 30 মাসের ভেতরে যদি তার স্বীয় দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয় এই অ্যাসাইলাম সিকারকে তার স্বীয় দেশে চলে যেতে বাধ্য করতে পারবে। এই ধরনের একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা সরকার ঘোষণা করেছে, এখনও আইন হয়নি। এবং এর পাশাপাশি সরকার বলেছে যে ইনডেফিনিট লিভ টু রিমেইন, এই ক্ষেত্রে বর্তমানে যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন তারা 5 বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর তারা সরাসরি 6 বছরের মাথায় ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। ভবিষ্যতে আইনটি আরও কঠোর করা হবে। ভবিষ্যতে তারা 5 বছরের সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর তারা ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না, তাদেরকে 20 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই 5 বছরের সময়সীমাকে আরও 15 বছর বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 20 বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর তারা এলিজিবল হবেন ভবিষ্যতে ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্জন করার জন্য। প্রচুর দর্শক লাইনে অপেক্ষা করছেন, আমি সরাসরি দর্শক প্রশ্ন চলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখি আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক কে। হ্যালো, আমরা এই দর্শককে আমরা হারিয়ে ফেলেছি। দর্শক মণ্ডলী, আপনারা আমাদেরকে যখন প্রশ্ন করার সময় দুটো বিষয়ে সচেতন থাকবেন। আপনার প্রথম যে বিষয়টি, আমাদের টেলিভিশন স্ক্রিনের নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন। দুটো বিষয়ে সচেতন থাকবেন। প্রথমত, আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন, এবং দ্বিতীয়ত আপনাদের টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন, যাতে আমরা আপনাকে বুঝতে পারি। নয়তো এই যে মেকানিক্যাল যে কানেকশনসগুলি, মেশিনের যে কানেকশনগুলি, এগুলি ডিফল্ট হয়ে যায় এবং আপনারা আমাদেরকে শুনতে পারবেন না। আমার ফেস দেখবেন ঠিকই, আমার মুভমেন্ট নড়াচড়া দেখবেন, বাট আমার কথা শুনতে পারবেন না, আমিও আপনাদের কথা শুনতে পারবো না। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দর্শক, আমরা এই দর্শককে আমরা হারিয়ে ফেলেছি। তো চলে যাচ্ছি যে মূল আলোচনা পর্বে। যে আলোচনা পর্বে আমি আপনাদেরকে অনেকগুলো অসংখ্য লিগ্যাল আপডেট নিয়ে এসেছিলাম, যেগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। তো যে জায়গাতে থেমে গিয়েছিলাম সেই থেমে যাওয়া জায়গা থেকে শুরু করছি। তো অ্যাসাইলাম সিকারদেরকে বর্তমান আইনে যে 5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর যে সরাসরি তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন, ভবিষ্যতে এই 5 বছরের সময়সীমাকে বাড়িয়ে 20 বছর, অর্থাৎ 5 বছর প্লাস আরও 15 বছর, 20 বছর অপেক্ষা, 20 বছর হয়ে যাওয়ার পর তখন তারা ভবিষ্যতে ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এবং সরকার কিন্তু ক্ষণে ক্ষণে এই 20 বছর ভিতরে রিভিউ করতে পারবে সে যে দেশ থেকে এই অ্যাসাইলাম সিকার এই দেশে এসে যুক্তরাজ্যে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, সেই দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে কিনা। এর পাশাপাশি যে সাপোর্টগুলি বর্তমান আইনের অধীনে অ্যাসাইলাম সিকারগুলি যারা পেয়ে যাচ্ছেন অ্যাসাইলাম ক্লেম করার সাথে সাথে, সেগুলো হচ্ছে হাউজিং এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স, এই জিনিসগুলি, এগুলি কিন্তু বর্তমান আইনের অধীনে একটি লিগাল ডিউটি।
আমি আবার বলছি লিগ্যাল ডিউটি, অর্থাৎ যখনই কোনো অ্যাসাইলাম সিকার অ্যাসাইলাম ক্লেম করছেন, তার অ্যাসাইলাম ক্লেমটি গ্রান্ট হোক বা না হোক, এই অ্যাসাইলাম ক্লেম চলাকালীন সময়ে উক্ত ব্যক্তি সরকারের কাছ থেকে হাউজিংয়ের জন্য অ্যাসিস্ট্যান্স পেতে পারবেন, সরকারের কাছ থেকে তার হাত খরচ হিসেবে অর্থ পেতে পারবেন, নৈমিত্তিক যে খরচগুলি সেই বিষয়গুলি মেটানোর জন্য। এটি হচ্ছে বর্তমান আইনের অধীনে একটি লিগ্যাল ডিউটি, আইনগতভাবে সরকার বাধ্য এই সাপোর্টগুলি অ্যাসাইলাম সিকারদেরকে প্রদান করার জন্য। কিন্তু ভবিষ্যতে যে পরিকল্পনাটি কার্যকরী হলে যে আইনটি আসবে, ভবিষ্যতে আইনটি আসলে সেটি আর লিগ্যাল ডিউটি থাকবে না, সেটি হবে ডিসক্রিশনারি, অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা। আমি ইচ্ছে করলে আপনাকে দেব, ইচ্ছে করলে আমি আপনাকে দেব না, এই ধরনের একটি বিষয় নিয়ে আসা হচ্ছে। এবং তখন যাচাই বাছাই করে দেখা হবে যে একজন অ্যাসাইলাম সিকার তিনি কি কাজ করতে পারছেন কিনা, তার কি কোনো অ্যাসেট আছে কিনা, তার কি কোনো অর্থ সম্পদ আছে কিনা। আমি দুঃখে থেমে যাচ্ছি, আমি সরাসরি দর্শক প্রশ্নে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথেকে বলছেন? আমি সোয়ানসি থেকে বলছি, মোহাম্মদ আহমেদ। ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি ভাইয়া। আপনার প্রশ্নটি করুন কাইন্ডলি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম আসলাম মার্চের এন্ডে দিয়ে। জি। বাট তখন B1 থাকবো না B2 থাকবো, ওটা আমি একটু কনফার্ম হইতে। আরেকটা প্রশ্ন ভাই, আমি 2014 দেশে একটা দিয়া হয়েছে আমার বউ আছেন, এর আগে কিন্তু আমি দেশে ইলিগেল আছে, আমি এটা কি হওয়া লাগবো না? একটু থামিয়ে আপনি 2014 বিয়ে করেছিলেন ইংল্যান্ডে, তাই তো? জি জি। এর আগে কি ছিল? এর আগে আমি 2012 আমি দেশে গেছিলাম, দিয়া হইয়া বাদে আবার আমার ওয়াইফে মারে আনছেন নিয়ে আসেন। বাট আপনি কখনো এখানে ওভারস্টে ছিলেন না? আগে ছিলাম। ও আচ্ছা, একটু ক্লিয়ারলি বলেন, যখন ওভারস্টে ছিলেন এটা কখন ছিলেন আপনি ওভারস্টে? 2005 থেকে 2012 পর্যন্ত। ধন্যবাদ। কেন এই যে কথাটা এখন আপনাকে বলবো যে অ্যাডভাইস দেবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আগে কিন্তু ছিল না, এই বিষয়গুলো। তাহলে আপনি 2000 কবে, আরেকবার রিপিট করেন তো, কবে এসেছিলেন আপনি? 2005 প্রথম এসেছিলেন আপনি? তখন কি ভিজিট ভিসা নিয়ে এসেছিলেন? জি না, আমি একদম ওয়ার্ক পারমিটে। 2 বছর নাকি 1 বছর ছিল? 1 বছর। 1 বছর। তারপর কি আপনি ওভারস্টেড হয়ে গিয়েছিলেন? জি জি। কত বছর ওভারস্টেড ছিলেন আপনি? আমি হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করেছিলাম। হিউম্যান রাইটসে পরে এটা আমাকে বুঝতে হবে আগে, ব্যাকগ্রাউন্ডটা। যে জায়গাতে আপনার ক্ষতটা, সেই ক্ষতটা বুঝে তারপর আমি আপনাকে সলিউশন দেবো আপনাকে। আর যেগুলি আপনার সলিউশন সেগুলি অন্য জিনিস। তো আপনি 5-এ আসার পরে আপনি ওভারস্টেড কবে হয়ে গিয়েছিলেন? ওভারস্টেড হয়ে গেছিলাম 2006 হয়ে গিয়েছিলেন। আর ওভারস্টেড 7 তো ওভারস্টেড হয়ে যাওয়ার আগে কি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন আপনি? না, ওভারস্টেড হওয়ার বাদে করেছিলাম। ওকে, অবশ্যই। দেখেন তাহলে কতগুলো সমস্যা রয়ে গেছেন। তাহলে প্রথমে ওভারস্টেড হয়ে গেছিলেন, তারপর আমি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, এবং 7-এ গিয়ে এটা রিফিউজ হয়ে যায়, তাই তো? না, 9-এ গিয়ে রিফিউজ হয়। 9 থেকে তারপর কি করলেন? 9 থেকে আবার ওভারস্টেড আসলাম। আচ্ছা, জানাইছি না, এর বাদে আমি আবার রিকনসিডার লাগি জব করছিলাম, তখন দিয়েছিলাম আমার সাইন। আচ্ছা, আপনি কি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন কোনো মাঝখানে? না না না। আচ্ছা, জি। আপনার কি একই নাম ছিল? একই নাম ছিল। জি, তারপরে? আর তো বাদে আমি বিয়া করিয়া বাদে আমি গেছিলাম বিয়া রেজিস্টার করা, রেজিস্ট্রি অফিসে বাদে আবার আমি দৌড়িয়া তারা দেশে পাঠিয়েছি। জি। ও আচ্ছা, আপনাকে ইংল্যান্ড থেকে বের করে দেয়, ওরা পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে? জি জি। আচ্ছা, তো আপনি ভলান্টারি জানেন, ওরা আপনাকে পাঠিয়ে দিয়েছিল? জি জি। তারপরে তো আমার ওয়াইফে বাংলাদেশ থেকে আনছেন নিয়ে আসছে। আচ্ছা, আপনার কি এখন বাচ্চা কাচ্চা আছে? জি। হ্যাঁ, ধন্যবাদ। আমি এখন আপনাকে খুব সরাসরি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। প্রথমত, যেহেতু ওভারস্টেইং পিরিয়ড ছিল, আপনার লং পিরিয়ড ছিল, আপনার কিন্তু গুড ক্যারেক্টার গ্রাউন্ডে এই ওভারস্টেইং পিরিয়ডটাকে খুব শক্তভাবে হোম অফিস দেখছে এখন। যখনই কোনো এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিট করা হচ্ছে, অতীতে কেউ ওভারস্টে ছিল কিনা, কেউ ইলিগাল এন্ট্রি ছিল কিনা, এগুলোকে ধরে এখন কিন্তু গণহারে রিফিউজ করা হচ্ছে গুড ক্যারেক্টার গ্রাউন্ডে। তো আপনাকে যদি করতে হবে, এই যে আপনি বিয়ে করেছেন, আপনি আসার পর থেকে এখন পর্যন্ত আপনার কি কোনো ক্রাইম ছিল, কোনো ক্রিমিনাল অফেন্স ছিল? কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ। আপনার কি কোনো সিভিল কোনো পেনাল্টি ছিল আপনার বিরুদ্ধে? না, কোনো কিছু নাই, ড্রাইভিং পয়েন্টও নাই। এক্সেলেন্ট। তো আপনি যেটা করবেন, যখন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, আপনি এই জায়গাতে আপনাকে খুব জোরালো সাবমিশন দিতে হবে, যাতে করে হোম অফিস, মানে এটা হচ্ছে প্রিএম্পটিভ স্ট্রাইক,
বিফোর দ্য হোম অফিস মেক্স এনি অ্যাডভার্স ডিসিশন আপনাকে আগে থেকে সাবমিশন দিয়ে বলতে হবে আমি বাট ডিসক্লোজ করবেন আগে যে আপনি আগে এত তারিখে এসেছিলেন, এসে এত তারিখ পর্যন্ত আপনি ওভারস্টে ছিলেন আপনি, বাট আপনি বাংলাদেশ থেকে আবার ওদের আইন মেনে এখানে ইয়াতে ইন্টিগ্রেন্স নিয়ে প্রবেশ করেছেন এবং আপনি থ্রুআউট দি পিরিয়ড আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন ছিল না, আপনি কোনো ক্রাইমের সাথে ইনভলভ ছিলেন না, আপনি কোনো টেররিস্ট অর্গানাইজেশনের সাথে আপনি ইনভলভ ছিলেন না, আপনার কোনো টেররিস্ট ভিউ আপনার নেই, এগুলি আপনি স্টাবলিশ করবেন করে কিছু লোকাল কমিউনিটি যদি আপনি চ্যারিটেবল কোনো কাজ করে থাকেন, আপনি কোনো অ্যাক্টিভিটি যদি করে থাকেন সেই অ্যাক্টিভিটির প্রমাণ হিসেবে কিছু আপনি রেলেভেন্ট ডকুমেন্ট সাবমিট করবেন, সার্টিফিকেট সাবমিট করবেন, সার্টিফিকেট সাবমিট করে আপনি সিনসিয়ার অ্যাপোলজি সিক করবেন যে আগে ওভারস্টেজ যে হয়ে গিয়েছিলেন এই কারণে। কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে আপনার বিয়ের কথা, আপনার বাচ্চাদের কথা এবং আপনার প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ যেখানে স্টাবলিশ হয়ে গিয়েছে এই কথাগুলি আপনি বলবেন এবং আপনার ওয়াইফ যদি ব্রিটিশ হয়ে থাকে, বাচ্চারা যদি ব্রিটিশ হয়ে থাকে, এদের বিষয়ে সাবমিশন দিয়ে আপনি জোরালো আপনাকে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং আমার ওয়াইফ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার বাট আইএলআর আছে, বাট আপনার বাচ্চা কাছে ব্রিটিশ। আচ্ছা, তাহলে বাচ্চাদের এক্সাম্পল দেবেন, ব্রিটিশ পাসপোর্টের কপি সাবমিট করবেন, আপনার ওয়াইফের আইএলআর যে হয়েছে এটা কপি সাবমিট করবেন, আপনি এগুলো সাবমিট করে সমস্ত ডকুমেন্টস দিলে গুড ক্যারেক্টার গ্রাউন্ডে আপনাকে আটকাবে না, নয়তো গুড ক্যারেক্টার গ্রাউন্ডে আটকে ফেলে আপনি যতবার ইন ফিউচার সাবমিট করবেন ততবার কিন্তু এই বিষয়গুলি বের হয়ে আসবে মানে আপনার এগেনস্টে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আন্ডার দি এক্সিস্টিং ইমিগ্রেশন রুলস এখনও B2 এটিকে কার্যকরী করা হয়নি, সুতরাং আপনি অ্যাপ্লাই করুন B1 দিয়েই আপনার হয়ে যাবে। তারপরেও কখন আইন পরিবর্তন হয়ে যায় ই নেভার নো, কেননা ফেব্রুয়ারি 2025-এর পরের থেকে 2026-এর পর থেকে মানে ম্যাসিভ চেঞ্জ আসবে ইমিগ্রেশন রুলসের ক্ষেত্রে। সে কারণে মেঘ আসার আগেই আপনি B2টা পাস করে ফেলেন, বেটার হবে আপনার জন্য। আমি তো আপনাকে আগেই তো বললাম যে এটা ওয়ারি হওয়ার কথা, কারণ নতুন আইন চলে এসছে, যারা ওভারস্টে করেছেন, যারা ইলিগাল মাইগ্রেশন যুক্ত প্রবেশ করেছেন, এগুলো কিন্তু এখন রিফিউজাল করার ক্ষমতা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে যদিও আপনার সেটেলমেন্ট আগে দিয়ে দিয়েছিল, আপনি এটাও এক্সপ্লোর করবেন যে যখন আপনাকে সেটেলমেন্ট দেওয়া হয়েছিল তখন কিন্তু এর আগে আপনার ওভারস্টিং ছিল এবং এটাকে মেনে নিয়েই কিন্তু আপনাকে সেটেলমেন্ট দিয়েছে। এই বিষয়গুলো জোরালো সাবমিশন দিয়ে আপনি মোহাম্মদের কাছে উপস্থাপন করবেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। I wish you all the best. Good luck. ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি বার্মিংহাম থেকে মাত্র। জি কোকা ভাই স্যার, আপনার কথাটা বলে ফেলেন। জি আমার কোয়েশ্চেন হলো ভাই, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অ্যাপ্লাই করছেন আইলার ওর একটা আমার 10 জি জি। সো আমার তারা মেডিকেল গ্রাউন্ডে আমি করেছিলাম, তো তারা এটা অ্যাকসেপ্ট করছে না। সো তারা বলছে আইলার মানে ইনডেফিনিটলি ফ্রি মেডিকেল অ্যাপ্লাই করেছেন, কবে করেছেন এটা? জি আমি 1 মাস আগে করেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ইংল্যান্ডে আছেন? আপনি আমি নিয়ারলি 20 ইয়ার্স নাও। 20 ইয়ার্স রয়ে গেছেন। আপনি লফুল ছিলেন না আনলফুল ছিলেন এখানে? আমি স্পাউস, আমি বিয়া করে উদ্দেশ্য আসলাম। আচ্ছা, মাঝখানে আপনার এই যে ইনডেফিনিট আইলার অ্যাপ্লাই করার আগে কি কোনো গ্যাপ ছিল আপনার রেসিডেন্সের ক্ষেত্রে? কোনো গ্যাপ আসলো না। আপনি 10 ইয়ার্স ছিল? আপনি 10 ইয়ার্স নাকি 5 ইয়ার্স? আমি 10 ইয়ার্স রিটার্ন। আচ্ছা, সম্পূর্ণ কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করেছিলেন। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। আপনাকে আমি একটা বিজ্ঞাপন দিতে চলে যাচ্ছি বাট আপনি লাইনে থাকেন, আমি আপনাকে বলবো, উত্তরটা দিয়ে দেবো। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন সম্মানিত দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন তার একটি ইমিগ্রেশন সমস্যা নিয়ে। সেই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমাদের বিরতিতে চলে হয়েছিল, তো মধ্যবর্তী পর্যায়ে আমি তাকে উত্তরটি দিয়ে দিয়েছিলাম। সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি, অন্যান্য দর্শক যাতে উপকৃত হন সেই উদ্দেশ্যে। এই ভদ্রলোক, এই অ্যাপ্লিকেন্ট, তিনি এক্সটেনশন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন। 10 বছর শেষ হয়ে যাওয়ার পর তিনি অ্যাপ্লাই করেছিলেন ফর ইনডেফিনিট লিভ টু রিমেইন, এই অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন। হোম অফিস তার অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান করে দিয়ে তাকে বলেছে যে তাকে আবার দেওয়া হবে ফর ফার্দার লিভ টু রিমেইন 2 ইয়ার্স অ্যান্ড হাফ, 2 বছর 6 মাসের জন্য। এবং তাকে বলা হয়েছে তিনি যাতে 2 বছরের যে তিনি 2 বছর 6 মাসের যে IHS ফি, সেই ফিটি যাতে তিনি প্রদান করেন, তাহলে তাকে এই এক্সটেনশন করে দেওয়া হবে। তার প্রশ্ন ছিল তিনি এখন কী করবেন। তো আমি তাকে উত্তরে বলেছিলাম যে তার উচিত ইমিডিয়েটলি, তাকে 10 দিন সময় দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি IHS পেমেন্টটি করে তার লিভ রিমেন্টটাকে ভ্যালিড করা। কারণ যদি তিনি ওভারস্টেড হয়ে যান তাহলে কিন্তু তার চ্যালেঞ্জ করার রাইটসটি মানে এটি খুব দুর্বল হয়ে যাবে। এবং তাকে আরও বলেছি যে যখন তার এই লিভ রিমেন্টটি কন্টিনিউ করবে অথবা পেমেন্ট হয়ে যাওয়ার পরে, তখন তিনি জুডিশিয়াল রিভিউর মাধ্যমে এই সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করবেন। তিনি আমাকে আরেকটি কথা বলেছিলেন যে নতুন যে কার্ডটি এসেছে, বায়োমেট্রিক কার্ড, সেই কার্ডে তাকে নো রিকোয়েস্ট পাবলিক ফান্ডস দেওয়া হয়নি, অর্থাৎ তাকে পাবলিক ফান্ডস পাওয়ার জন্য যে এলিজিবিলিটি সেটি তার নেই।
কিন্তু তিনি কাজ করতে পারছেন না মেডিকেল গ্রাউন্ডে, তিনি পিআইপি পাচ্ছিলেন তিনি, সে কথাটি তিনি আমাকে বলেছেন। তো আমি তখন তাকে বলেছি যে আপনাকে অবশ্যই হোম অফিসকে রিকোয়েস্ট করতে হবে রিভিউ করার জন্য এই সিদ্ধান্তটি, রিভিউ করে যাতে ওনার যে পাবলিক ফান্ডস এটিকে যাতে রিইনস্টেট করে দেওয়া হয়, কেননা ওনাকে থাকতে হবে তো, বাঁচতে হবে তো, খেতে হবে তো ওনার সলিসিটর নাকি ওনাকে অ্যাডভাইস করেছিলেন এটি করতে হবে না। তো আমি কারোর প্রতি মানে দ্বিমত প্রদর্শন না করে, কাউকে অশ্রদ্ধা প্রদর্শন না করে আমি ওনাকে বলেছি যে সলিসিটর তিনি হয়তো উনি ওনার অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন, বাট আমি ওনাকে বলছি আমার সাইড থেকে, এবং আমি ওই সলিসিটর ওনাকে বলেছেন যে ওনাকে ডিডব্লিউপিকে জানানোর কোনো প্রয়োজন নাই, উনি যাতে বেনিফিট কন্টিনিউ করে যান। বাট আমি ওনাকে বলেছি ওনাকে অবশ্যই ডিডব্লিউপিকে নোটিফাই করতে হবে, নোটিফাই না করলে এটা কিন্তু ফ্রড অ্যান্ড ডিসেপশন হয়ে যাবে। কেননা বর্তমান যে কার্ডটি, সেই কার্ডটিতে ওনাকে যে পারমিশন দেওয়া হয়েছে থাকার জন্য, সেই কার্ডে ওনাকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস বলে দেওয়া হয়েছে। তাই যদি বলে দেওয়া হয়ে থাকে এই পর্যায়ে এই কার্ডটি নিয়ে তিনি যদি বেনিফিটটি কন্টিনিউ করে যান এনজয় করার ক্ষেত্রে, ডিডব্লিউপি যদি ভবিষ্যতে জানতে পারে এটি কিন্তু ফ্রড অ্যান্ড ডিসেপশন হয়ে যাবে, এবং ভবিষ্যতে যতবার তিনি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন হোম অফিসের কাছে ততবার সেগুলো কিন্তু প্রত্যাখ্যান হয়ে যাবে এই ফ্রড অ্যান্ড ডিসেপশন, এই ধরনের অ্যালিগেশন হওয়ার কারণে। এই কারণে অন্যান্য যারা দর্শক রয়েছেন তাদের ক্ষেত্রে যদি একই ধরনের সমস্যা হয় আপনারা একটু জেগে উঠবেন, কাইন্ডলি হোম অফিসের সাথে যোগাযোগ করবেন, ডিডব্লিউপির সাথে যোগাযোগ করবেন, যাতে করে আপনাদের লিফট পেমেন্টটি ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ। আমি পানি খেয়ে পরবর্তী দর্শকের কাছে চলে যাচ্ছি। দেখি পরবর্তীতে আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। তো যে জায়গাতে আমি থেমে গিয়েছিলাম ফ্রড এবং ডিসেপশন যে জায়গাটিতে, সেটি হচ্ছে এরকম যে আপনার কোনো একটি ইনফরমেশন আপনি জানেন বাট আপনি ডিসক্লোজ করেননি, পাশাপাশি যে ইনফরমেশনটি আপনাকে ডিসক্লোজ করা উচিত ছিল বাট আপনি করেননি, যে কোনো গ্রাউন্ডেই আপনি যদি কোনো আপনি সাবমিট করেন এবং সেগুলো যদি ডিসক্লোজ না করেন, এই গ্রাউন্ডে কিন্তু হোম অফিস ভবিষ্যতে এই আপনাদের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনগুলোকে বাতিল করে দিতে পারে, রিফিউজ করে দিতে পারে। তো চলে যাচ্ছি যে লিগাল আপডেটগুলি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলাম, সেই লিগাল আপডেটগুলির থেমে যাওয়া জায়গা থেকে আবার শুরু করার জন্য। তো অ্যাসাইলাম সিকারগণ বর্তমান আইনের অধীনে অ্যাসাইলাম ক্লেম করার সাথে সাথে যে সাপোর্টগুলি পাচ্ছেন, হাউজিং বেনিফিটগুলি পাচ্ছেন, পাবলিক অ্যাসিস্ট্যান্সগুলি পাচ্ছেন, ভবিষ্যতে সেগুলি আর লিগাল ডিউটির অধীনে থাকবে না। সরকার দিলে দেবে, না দিলে নেই, এই ধরনের একটি পন্থা চলে আসবে যদি নতুন আইনটি কার্যকরী করা হয়, এবং তখন বিবেচনা করে দেখাবে যে একজন অ্যাসাইলাম সিকার সে কি কাজ করতে সক্ষম কিনা। বর্তমান আইনে কিন্তু সে কি কাজ করতে সক্ষম কিনা অক্ষম তা কিন্তু বিবেচনা করা হয় না, সে অ্যাসাইলাম ক্লেম করলে সাথে সাথে তাকে বেনিফিটগুলো দিয়ে দেওয়া হয়। এবং ভবিষ্যতের আইনটি কার্যকরী করা হলে দেখা হবে এই অ্যাসাইলাম সিকারের কোনো অ্যাসেটস আছে কিনা, অর্থাৎ কার কোনো অর্থ রয়েছে কিনা, তার কোনো সম্পদ আছে কিনা, এবং তার যে ব্যবহার, তার ব্যবহার যদি আনরিজনেবল হয়, অর্থাৎ তাকে যদি বলা হয় কাজ করার জন্য, তিনি যদি কাজ না করেন তাহলে এটাকে ধরে নেওয়া হবে নন কমপ্লায়েন্ট, এই হিসেবে কিন্তু অ্যাসাইলাম সিকারের ক্লেম রিফিউজ হয়ে যাবে। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক, কেমন আছেন? কে বলছেন, কোথা বলছেন? আমি বাগনাম থেকে বলছি, ইকবাল হোসেন চৌধুরী। হ্যাঁ, ভালো আছেন আপনি চৌধুরী ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা জিনিস কনফিউজ ছিলাম, ওই যে 10 বছর রুটে জি ওই যে 3বার এক্সটেনশন করার পরে মাঝে যে গ্যাপ থাকে, যে এক্সটেনশন গাডোয়া গুরুত্ব, এইগুলা কি কাউন্ট হয় না? ওইগুলা পরে 10 বছর হইতে হয়? আরেকবার বলেন, আপনি যে মাঝখানে যে কথাটা বলেন কি গ্যাপের কথাটা, আরেকবার আপনার প্রশ্নটা আরেকবার শুরু করেন, শুরু থেকে বলেন। জি, আমি 10 বছর রুটে আছি, 10 বছর ওই যে 3বার তো এক্সটেনশন করা লাগে, এক্সটেনশনের সময় যে 4 মাস 6 মাস গ্যাপ থাকে, এইগুলা কি 10 বছর কাউন্ট হয় না? এগুলা অবশ্যই কাউন্ট হবে, তবে এই 10 বছরের ভিতরে যেই 6 মাস পর্যন্ত গ্যাপ আছে, গ্যাপ পিরিয়ড মানে লয়ের অধীনে, আইনের অধীনে কনসিডার করে, ডিসকাশন পাওয়ার অধীনে। বাট আপনাকে ব্যাখ্যা দিতে হবে কেন এই গ্যাপটি ছিল। যদি এমন হয়ে থাকে যে আপনি মেডিকেল কোনো গ্রাউন্ডে অথবা অন্য এমন কোনো কারণ, যে কারণটা আপনার কন্ট্রোলের বাইরে ছিল, অথবা আপনার আত্মীয়স্বজন কেউ সিক ছিলেন, ইল ছিলেন, এই কারণে হয়তো বা আপনার এক্সটেনশনটি অন টাইম আপনি করতে পারেননি, কোনো একটা কারণে আপনি ওভারস্টেড হয়ে গেছিলেন, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এক্সকিউজ মি, আমার কিন্তু কন্টিনিউ হইছে, কোনো মেডিকেলের কারণে, যেমন আজকে অ্যাপ্লিকেশন করতে আমার সলিসিটারে, বাট ওই যে রিজাল্ট আইতে যে 6 মাস। ও আচ্ছা, ডোন্ট ওয়ারি ভাইয়া, সেই ক্ষেত্রে আপনার সেকশন 3C লিভ এটাকে কন্টিনিউ করবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন যদি ধরেন আপনার লিভ ট্রিটমেন্ট পার হয়ে যাচ্ছিল 1 তারিখে, অথবা আপনার এভাবে দিই আপনাকে ব্যাখ্যাটা, আপনার লিভ ট্রিটমেন্ট পার হয়ে যাচ্ছিল নভেম্বরের 10 তারিখে, বাট আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন 1 নভেম্বর, তাহলে আপনার লিভ ট্রিটমেন্ট পার হয়ে যাওয়ার আগে আপনি অ্যাপ্লাই করেছিলেন, বাট এই অ্যাপ্লিকেশনটি 3 মাস 4 মাস সময় পেন্ডিং আছে আপনার,
তাই তো, বাট এই যে 4 মাসে পেন্ডিং থাকাকালীন যে সময়টা, এটা আপনি ওভারস্টেড হননি, সেকশন 3C লিভের মাধ্যমে আপনি ভ্যালিড লিভ রিমেইন কন্টিনিউ করেছে। সুতরাং আপনি কোনো ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না আপনি। হ্যাঁ, হ্যাঁ। গ্রান্টর পরে 10 বছর হয়ে গেলে আমি অবশ্যই জি। এখন ধরেন আপনি 10 বছরে পৌঁছে গিয়েছেন আপনি, বাট আপনার বায়োমেট্রিক কার্ডে আরো 2.5 বছর অথবা আপনার বায়োমেট্রিক কার্ডে আরো 2 বছর সময় আছে আপনার, হয়তোবা, আমি না জেনে বলছি। কিন্তু এর ভেতরে এই যে শুরু থেকে এখন পর্যন্ত আপনি ভ্যালিড আপনি অ্যাপ্লিকেশনগুলো করেছিলেন, কখনো ওভারস্টেড হননি। আপনার লিভ রিমেইন পার হয়ে যাওয়ার আগেই আপনার এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলো করেছিলেন, করে 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 বর্তমান যে কার্ডটি পেয়েছেন, সেই কার্ডটিতে যদিও আপনার পারমিশন রয়েছে আনটিল মানে 2027 কিন্তু আপনার 10 বছর হয়ে গেছে 2025-এ অথবা 6-এ, আপনি ইনস্ট্যান্টলি 10 বছর হয়ে গেলে পরে আপনি সাবমিট করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন, কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হ্যালো, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেন, মিউট করে টেলিফোনে কথা বলুন, তাহলে আমাদেরকে শুনতে পাবেন। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন বোন। প্রশ্নটা হচ্ছে যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে হচ্ছে গিয়ে এই দেশে বাচ্চার জন্য পেয়েছি আর কি। আচ্ছা, 7 ইয়ার্স রুটে, ফ্যামিলি রুট। জি হ্যাঁ। তো আমরা ওই বাচ্চা এখানে একটু মেন্টাল হেলথ প্রবলেম দেখা দিচ্ছে আর কি, বাচ্চা এখানে স্কুলে পড়ে। তো এখন বাচ্চাকে চাইতেছি আমি 1 বছরের জন্য বাংলাদেশে ইয়ার 11-এ, তো ওখানে বাংলাদেশ থেকে একটা ইসলামিক মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল থেকে 1 বছরের মধ্যে ও লেভেল বা জিসিসিটা করায় নিয়ে আসতে। আচ্ছা, তো ইনমেন্টে ওই সময় আমাদের ভিসা থাকবে, কারণ আমরা এখন মাত্র অ্যাপ্লাই করছি 3rd টাইম আর কি এখন। তো 2.5 বছর ভিতরে তো ওই টাইমে বাচ্চা চলে আসবে দেশ থেকে। জি, 1 বছরের জন্য যদি ওখানে ও লেভেলটা পড়লো, আর কিছু ওখানে আপনি চাচ্ছি যে ওকে একটু সাইকিয়াট্রিস্ট দেখাইতে, চিকিৎসা করাতে, কোনো ধরনের যদি প্রবলেম থাকে, তার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে চাচ্ছে আর কি। এখানে এত বেশি গেমে এডিকশন। আচ্ছা, তো ওর আবার সোশ্যাল ওয়ার্কার আছে স্কুলে, এখন মানে টোটালি যাচ্ছে না, মেডিকেল ইনস্টিটিউশনের মধ্যে আছে এখন। এটা আপনার তার ডিসিসি পাস করার জন্য শুধু ম্যাথ আর ইংলিশ করাচ্ছে। তো এই জন্য আমি একটা অপরচুনিটি নিতে চাই যে আমাদের দেশ থেকে তাকে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলে যদি আপনার ডিসিসিটা করাই নিয়ে আসতে পারে সামনের বছর আর কি। তো সমস্যা হবে কিনা আমরা বলতে চাই আপনার, বিকজ ওই স্কুলের সেশন হচ্ছে বাংলাদেশে, ঢাকার স্কুলের সেশন হচ্ছে আপনার জুলাইতে, তার মানে ও 1 বছর আরো পিছিয়ে যাবে আর কি, যদি ফুল জিসিসিটা ওখান থেকে করে আসতে চায় আমি ইয়ার 11-এ ভর্তি করাই। তো এইখানে কোনো সমস্যা হবে কিনা? আপনি কিন্তু আপনি যখন আমাকে প্রথমবার জিজ্ঞেস করেছেন সমস্যা হবে কিনা, ইনস্ট্যান্টলি আমি আপনাকে বলেছি সমস্যা হবে। ডোন্ট শুট ইয়োর ফিট উইথ ইয়োর ওন গান। কেন বলছি কথা? আপনি মমতাময়ী মা, আপনার হাজবেন্ড নিশ্চয়ই খুবই স্নেহভাজন একজন বাবা, পিতার পিতৃত্ব এবং মায়ের মাতৃত্ব এগুলির ডাক দেওয়ার কারণে আপনি বাচ্চাটাকে বাংলাদেশ নিয়ে আপনি মনে করছেন 1 বছর রেখে আপনি এই কাজটা করাবেন। বাট এটা করতে গেলেই আইনের মার প্যাচে আপনি পড়ে যাবেন, আপনি গ্যার করলে পড়ে যাবেন। আপনি ফিরে আসার সময় তো আপনাকে আটকাবেই, কেননা আপনার যে লিভ রিমেন্ট যেটা আছে আটকাবেই, এইভাবে বলা আমি ঠিক হবে না। আটকাতে পারে, তার কারণ হচ্ছে আপনার লিভ রিমেন্টটা হচ্ছে টেম্পোরারি, মানে ইউ উইল এক্সটেন্ড ইউর ভিসা আফটার এভরি 2.5 years, এবং আপনার পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরেও আপনি 1 বছর গিয়ে যদি অবস্থান করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি এটা করবেন না। কেন পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরে মানে এখন তো আপনার লিভ রিমেন্ট রয়েছে 7 বছরের যে কথাটা বলেন, আপনি আরও 2.5 বছর পরে আপনাকে 10 বছর হওয়ার পর আপনি ইনডেফিনিট লিভ রিমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এই সময়ে দেশে যখন যাবেন, দেশে গিয়ে 1 বছর যদি থাকেন, তাহলে এটা কিন্তু আপনি 365 দিন হোল ইয়ার আপনি দেশে রয়ে যাচ্ছেন। ইন 1 year, ইন এ গিভেন ইয়ার, ওরা কিন্তু চেক ব্যাক করে দেখবেন মানে লাস্ট 3 months আপনি কতদিন দেশে বাইরে ছিলেন। আপনি যখনই আপনার ওরা দেখবে যে আমি থাকবো না দেশে, বাচ্চাকে রেখে আসলে, কেননা আপনাদের যে বেস হচ্ছে আপনার বাচ্চা, বেস নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ডোন্ট ডু দিস
প্লিজ কাইন্ডলি, মানে আমি আপনাকে আপনার মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে আমি এই কথাটা বলছি আমি। আর গেমিংয়ে যে কথাগুলো বললেন এগুলো আপনি স্টিল কন্ট্রোল করতে পারবেন, আপনি যতগুলো গেম সব বন্ধ করে দেবেন আপনি। ওই যে ওরে মুখ পড়া, ওরে বাদর, গালি ভরাবার অমনি আদর, আদর করে শাসন করে যত্ন করে বাচ্চাটাকে আপনি গড়ে তুলবেন, এবং আপনি দেখবেন বাচ্চাটার আশেপাশে যাতে অশুভ কোনো শক্তি যাতে ওকে না না ঘিরতে পারে, এবং ওর যে আমার মনে হয় ওর যারা বন্ধু বান্ধব যারা আশেপাশে যারা আছে সেই ক্ষেত্রে আপনি একটু উদ্বিগ্ন, দরকার পড়লে যে বাসায় থাকেন যে জায়গাতে থাকেন সে জায়গায় চেঞ্জ করে অন্য জায়গাতে চলে যান। যদি এখন লন্ডনে থাকেন লন্ডনের বাইরে আপনি সাউথ ফোর্ডে চলে যান, আপনি সরি সাউথ ফোর্ড এটা উল্টো কথা, লন্ডনের ভিতরেই। লন্ডনে থাকলে বার্মিংহামে চলে যান, বার্মিংহামে থাকলে আপনি স্কটল্যান্ডে চলে যান, আপনি আপনার বাচ্চার বেস্ট ইন্টারেস্ট। আমার মনে হয় যেই এনভায়রনমেন্টের ভিতরে আপনারা বর্তমানে আছেন সেই এনভায়রনমেন্ট পলিউটেড, ওর আশেপাশে বন্ধু বান্ধবগুলো পলিউটেড, এর হাত থেকে রক্ষা আমি বুঝে ফেলেছি আমি। এখান থেকে বের করে আনার জন্য লিভ ইউর স্পেস, আপনি যেখানে থাকেন আপনি সেই জায়গায় ছেড়ে, একটু কষ্ট হবে আপনার, বাট ইংল্যান্ডে থাকবেন, আপনার ভবিষ্যৎ লাইফে সুন্দর হবে, এবং এমন একটা জায়গাতে যাবেন যে জায়গাটা একটি ইসলামিক টাইপের জায়গা, এবং যেখানে আপনি যেটা চাচ্ছেন আপনি আপনার বাচ্চা যে পরিবেশে বেড়ে উঠবে, যাতে এই 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 অশুভ পরিবেশ থেকে বের করে নিয়ে আসতে পারলেই ইনশাআল্লাহ ইল হ্যাভ দ্য সলিউশন। দেশে গিয়ে আপনি আপনার ভবিষ্যৎ লাইফকে নষ্ট করেন না প্লিজ কাইন্ডলি। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি যে আমার হাজবেন্ড সাপোর্ট করে না এটাতে, সে এখানে কাজ করে এখানেই থাকতে চায়। এখন আমার হচ্ছে জব নাই, আমি সারাক্ষণই বাচ্চাকে সাপোর্ট দিচ্ছি, মাঝে মাঝে আমি কাজ করতাম এজেন্সির মাধ্যমে, এটাও স্টপ করে। আচ্ছা, তাহলে যে জায়গাতে থাকেন ওই একই এলাকাতে আপনার হাজবেন্ড যদি এখানে থাকেন, আপনার হাজবেন্ডকে তো হেল্প করতে হবে আপনাকে, ওই এলাকার আশেপাশে কোনো জায়গাতে চলে যান আপনি, আশেপাশে কোনো স্কুলে বাচ্চাটাকে নিয়ে চলে যান, এটা হবে আপনার জন্য বেস্ট সলিউশন। আপনি দেশে গিয়ে 1 বছর বাচ্চাটাকে রেখে আপনার উদ্দেশ্য খুব মহৎ, বাট আপনার উদ্দেশ্য ওইভাবে কাজ করবে কিনা দের ইজ নো গ্যারান্টি আপু, বুঝছেন? ওই উদ্দেশ্যের পিছনে দৌড়তে গিয়ে বর্তমান যে লাইফ সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। জি জি, আমি তো অনেক বছর এখানে স্ট্রাগল করছি। জি জি আপু, জি আপনি জানেন যে মানে যে ইমিগ্রেশনের যাতনায় যে পড়েছে সে জানে কি যেতনা বিষয় বুঝে বেশি কিসে, এবং বিভিন্ন ল ফার্মে দৌড়লে আপনি বুঝবেন কত ধানে কত চাল, কিভাবে কি করা হয়, তখন আপনি মানে তেরে বেনের ডান্ডা করে দেবে ঠান্ডা, ওরকম অবস্থা হয়ে যাবে। এখন যেহেতু আল্লাহ পাক আপনাকে রহমত দিয়েছেন, এই রহমতের ভিতরে থাকেন, এটাকে আর মানে স্ট্রেসের দিকে নিয়ে যান না আপু। এখন হচ্ছে কি বাচ্চা খুব ক্রেজি, মানে আমাদের কথা শুনেই না। সে ইভেন তার সোশ্যাল ওয়ার্কার আছে, যেটা স্কুলে জানেন বা সোশ্যাল ওয়ার্কার আছে, ক্যাম্প আছে, সে ক্যাম্পের কাছে বলছে আমার প্যারেন্টসের সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। তো প্যারেন্টস বলছে, ওরা বলতেছে তোমার প্যারেন্টস তো তোমার সব কিছু লিভিং কস্ট এভরিথিং তোমাকে লুক আফটার, তোমার মা তোমাকে এখানে নিয়ে আসছে বিকজ সে ওয়ারি তুমি স্কুলে যাও না, সে তো তোমার মনারেবল করতেছে সবকিছু তার তোমার জন্য। বাচ্চা আসলে কি বাচ্চাকে এগুলো শিখাই দেওয়া হয়, বাচ্চা সামান দ্বারা ইন্সপায়ার। ইভেন সোশ্যাল ওয়ার্কার এটা ফাইন্ড আউট করতে পারছে যে বাচ্চা অন্যের কন্ট্রোলে চলতেছে, অন্যজনের। এই দেশে অনেক বাচ্চা স্কুলে যায় না, অনলাইন ফ্রেন্ড আছে, সে আমার একমাত্র বাচ্চা, তো বাচ্চা যেহেতু একা ফিল করে সেজন্য সে অনলাইনে বাচ্চাদের সাথে প্লে করে সেজন্য ওই বাচ্চারাই নাকি তাকে স্কুলে যাইতে নিষেধ করে। এগুলো হচ্ছে আর কি। আমি বুঝে ফেলেছি যে থার্ড পার্টি কোনো ইনফ্লুয়েন্স এখানে আছে। আপনি যে কাজটি করতে পারেন ইন্টারনেট কানেকশন আপনি ডিসকানেক্ট করে দেন ঘরের ভেতরে, নাম্বার 1। নাম্বার 2, আপনার বাচ্চার বয়স কত এখন? 16 বছর বয়স, বাট স্টিল দের ইজ পসিবিলিটি একে কন্ট্রোল করার জন্য। আপনি এখন থেকে যদি কন্ট্রোল না করেন, আপনি যদি মনে করেন বাংলাদেশে নিয়ে গেলে কন্ট্রোল হয়ে যাবে, হবে না আপু। তার বদল এখনই ওর যে বন্ধু বান্ধব এই সার্কেল থেকে তাকে দেখেন সম্ভব মুক্ত করতে পারেন কিনা, এবং এই জায়গা থেকে নিয়ে অন্য কোনো একটি জায়গাতে তাকে রাখেন। 16 বছর তো, আর 2 বছর পরে তো সে 18 হয়ে যাচ্ছে। প্লিজ আমার মনে হয় যখন বাচ্চাটা বড় ছিল তখন আপনারা ঠিক মতো লুক আফটার করতে পারেননি, যে কারণে বাচ্চাটা বেয়ার হয়ে গেছে। না, বাচ্চাটা ইয়ার 9 পর্যন্ত ঠিক ছিল এবং সে খুব গুড রেজাল্ট করছে, সে খুব ব্রাইট স্টুডেন্ট। এখন ইয়ার 10-এ উঠে সামহাও সে কারো দ্বারা হয়েছে আর কি, বিকজ এটা এখন যে স্কুলে পড়ে রিনাউন্ড স্কুল, ওখানে এটা হচ্ছে ইংলিশে সাদাদের স্কুল আর কি। সামহাও সে ওইসব ফ্রেন্ডের সাথে ওই টিকটক, স্ন্যাপচ্যাট, ডিসকর্ড এগুলো গেম করতে করতে মনে হয় ওদের দ্বারা বায়াস হয়ে গেছে। জি হ্যাঁ, এই কারণে আপনাকে এখন যেটা করতে হবে, ওই যাদের মাধ্যমে সে বায়াস চেষ্টা করতে হবে এদের কানেকশন থেকে একে ডিসকানেক্ট করা যায় কিনা, 1 নাম্বার। যেহেতু 16 বছর কিন্তু এটা একটি ইয়াং অ্যাডাল্ট স্টেজে সে চলে গেছে সে, এবং সে কারণে আপনি আদর করে যত্ন করে আবার কঠোর শাসন করে ওকে কন্ট্রোল করবেন, এবং ওকে ছেড়ে দেবেন না যে ইচ্ছা যা কিছু তাই সে করবে, সেই জায়গাতে ওকে যেতে দেবেন। আপনারা পিতামাতা, আপনাদের দায়িত্ব আছে, আপনাদের রাইটসও আছে একে কন্ট্রোল করার, ভয় পাবেন না আপনারা। এবং যেহেতু সোশ্যাল ওয়ার্কার জানে এবং কেউ না কেউ ওকে ইনফ্লুয়েন্স করছে, বাট দেশে নিয়ে যাবেন না। দেশে নিয়ে 1 বছর রাখবেন, এটা একেবারেই ইউল শুট ইউর ওন ফিট,
এটা করে না বোন। আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাকে রহমত দান করুক। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, এই বাচ্চাটা আমার অফিসের বাবা মা এসে কেঁদে কেঁদে বলছিলেন বাচ্চাটাকে মানে ইভিনিংয়ে একটা ইসলামিক মাদ্রাসায় পাঠানো হয়, সে হাফেজ হচ্ছে, আবার ডে টাইমে সে স্কুলে যাচ্ছে। খুবই ভদ্র একটা বাচ্চা, খুব সুন্দর করে সে তেলাওয়াত করে। এই বাচ্চাটাকে ওই স্কুলের একটা গ্রুপ, এটা 15-20-25 জনের একটা গ্রুপ, এটা গ্যাং গ্রুপ, এরা বাচ্চাটাকে অফার করে তোরা আমাদের সাথে জয়েন কর। বাচ্চাটা ডিনাই করে খুব রেসপেক্টফুলি। কেন ডিনাই করলো? এই আক্রোশ থেকে বাচ্চাটা আপনার ইয়াতে ওই বাসস্টপে দাঁড়িয়ে ছিল, এই 15-20 জনের এই গ্রুপটা এসে ওকে এমনভাবে বেদমভাবে পিটিয়ে ওর হাত মুখে রক্তাক্ত করে ফেলে এবং ফেলে দিয়ে ওরা চলে যায়। পুলিশের সিসিটিভি ক্যামেরাতে এটা চলে আসে, এই দৃশ্যটা। এই ঘটনাগুলো ঘটছে, সেখানে ভিকটিম সে, এবং পরবর্তী এটা কোর্ট পর্যন্ত এই কেসটা করা, এখন কোর্টের পেন্ডিং আছে এই কেসটা। ইন দ্য মেইন টাইম এই বাচ্চাটার ভিতরে যেহেতু ভয় চলে আসছে, ভীতি থেকে সে বাসা থেকে যাওয়ার সময় অনেক সকালবেলা বাটার নাইফ, যেটা দিয়ে বাটার কাটা হয়, সেই নাইফটা সে ব্যাগে করে নিয়ে যায়, যে যদি ওকে অ্যাটাক করা হয় সে নিজেকে সেলফ ডিফেন্সের জন্য সেই নাইফটা সে রাখবে নিজের সাথে। এবং যখন সে স্কুলে যাওয়ার পথে পুলিশ যখন চেক করা শুরু করে স্কুলে সবগুলো বাচ্চাকে, ওর হাত থেকে এই নাইফটা পায়, ওর ব্যাগ থেকে পেয়ে তখন পুলিশ ওর বিরুদ্ধে কষন দিয়ে দেয়। বাট যেহেতু প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড ছিল, পুলিশ চেক ব্যাক করে পুলিশ বুঝতে পারে যে সে সেলফ ডিফেন্সের জন্য এই নাইফটা রেখেছে। বাট এটাও তো মানে আনলফুল একটা অ্যাক্ট। এই কারণেই প্রত্যেকটা স্টেপে বাচ্চাদের উপর খবর মানে নজরদারি করতে হবে বোন। আর আমি দোয়া করি, আপনি বোধহয় অনেক মানসিক কষ্টে আছেন আপনি, আল্লাহ পাক আমি অনেক বিকজ আমি আমার বাচ্চাকে ছোটবেলা থেকে নিজের হাতে তৈরি করছি। জীবন সব সময় আমি ইভেন এই দেশে কাজের পারমিশনও পাইনি, সে সব সারাক্ষণ আমি বাচ্চাকে নিয়েছিলাম। ইভেন প্রাইমারি স্কুল পর্যন্ত সে মুসলিম স্কুলে ছিল। 100% অ্যাটেন্ডেন্স ফ্রম রিসেপশন টু ইয়ারসি, 100% পাংচুয়ালিটি, এবং সে অ্যাওয়ার্ডও পাইছে সেই স্কুল থেকে। সে সব হাইয়েস্ট টপ অফ স্টুডেন্টের মধ্যে সে 1 of 10 ছিল। তো এই বাচ্চা এত ব্রাইট বাচ্চা, ইভেন গার্ডিয়ানরা পর্যন্ত বলতেছে তোমার বাচ্চা কেন হঠাৎ করে এরকম হয়ে গেল। আচ্ছা, আপনার বাচ্চা বড় হওয়ার সময় কি আপনার যে হাজবেন্ড, ওনার কি একই ধরনের কন্ট্রোল ছিল নাকি উনি কন্ট্রোলের বাইরে বাচ্চাকে বড় করেছেন? আমার হাজবেন্ড আসলে বাচ্চা নিয়ে কোনো এই জায়গাতে সমস্যাটা আমি আপনাকে আরেকটা বড় হয়েছে সে হ্যান্ডেল করবে। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা ফ্যামিলির ওয়াইফ এই দেশে বর্ণের বাট হাজব্যান্ড বাংলাদেশ থেকে সে রেস্টুরেন্টে কাজ করতো। তো সে প্ল্যানিং করেছে ওর ছেলে মেয়েদেরকে মডার্ন বানাবে, স্মার্ট বানাবে, যেহেতু মানে লো এডুকেটেড অথবা হাফ এডুকেটেড যেটা হোক না কেন, ওর থিঙ্কিং থেকে বাচ্চাগুলো মডার্ন বানাবে। এটা করতে গিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছে যে বাচ্চাগুলো যখন অ্যাডাল্ট হয়ে যায় ফ্যামিলি কন্ট্রোলের বাইরে চলে গেছে বাচ্চাগুলি। আর আরেকটা ফ্যামিলিতে আরেকটা মানে প্রথম যে 3 সন্তান ঠিকই মানে এদেরকে কন্ট্রোল করে বড় করা হয় এবং এগুলি একটা খুব ভালো মানুষ হয়। বাট লাস্টের যে বাচ্চাটা এমন বেয়ারা হয়েছে, সে গিয়ে বিয়ে করেছে একটা সাদা ছেলেকে সে, এবং ওই ঘরে একটা বাচ্চা হয়েছে, ওই সাদা ছেলেকে ফেলে চলে গেছে। এই কারণে কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকে বাচ্চাটা বড় হয়, এটা এই অর্থে এই নয় যে আপনি এই সোসাইটিকে আপনি হেট করবেন, এর অর্থে এই নয় এই মাল্টিকালচারালিজমকে আপনি হেট করবেন, এটাকে ভালোবাসবেন। বাট ভালোবেসে ডাইভার্সিটি ডাজন্ট মিন লুজিং ইউর ওন আইডেন্টিটি। আপনার আইডেন্টিটি ধরে রাখতে হবে। ওই ধরে রাখার জন্য কন্ট্রোলটা খুব প্রয়োজন, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই। আমি কেন আপনাকে এটা জিজ্ঞেস করলাম, এটার মাধ্যমে যেহেতু আমার এটি শোটিতে আইন বিদেশিক অনুষ্ঠান, বাট এই আইন দিয়ে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় না। এটা ফ্যামিলির ভিতরের বিষয়, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ঐক্যবদ্ধভাবে বাচ্চাদেরকে বড় করতে হবে, কন্ট্রোল করে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে। আমার মনে হয় এই জায়গাতে আপনার হাজব্যান্ডের নাম দুলা ভাই, উনি একটু গাফিলতি করে ফেলেছিলেন, যে কারণে বাচ্চাটার এই অবস্থা হয়েছে। আমি দোয়া করি আপু, মানে যেটা হওয়ার হয়ে গেছে, বাট এটাই আপনার দুলা ভাইকে আর কষ্ট দিয়ে নেন। উনি নিজেও হয়তো বা মানুষের কষ্টের ভিতরে আছে, এটা আনফর্চুনেটলি আপনার ভাগে চলে এসেছে। বাট এখন থেকে আপনি কন্ট্রোল করা শুরু করে দেন, দেশে নিয়ে যায় না। আমি যতদূর সম্ভব তারা মনিটর করি আর কি। এখন আপনি ওনার বাবা, আপনি ওনার মা, কেন আপনাকে এখানে গাইডটা করতে হবে বোন। এবং আমি সরি আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। তো অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, আইন ও অধিকার আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আইন বিষয়ক একটি অনুষ্ঠান। বাট এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক সময় অনেক কথা বলি যে জিনিসগুলি আইন দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়। যেমন হিপোক্রেসি, আইন দিয়ে কিন্তু হিপোক্রেসিকে দমন করা সম্ভব নয়। মির্জাফর, আইন দিয়ে কিন্তু মির্জাফরকে দমন করা সম্ভব নয়। খসরি বেগম, আইন দিয়ে কিন্তু এদেরকে দমন করা সম্ভব নয়। বাট একবার যদি এরা আইডেন্টিফাইড হয়ে যায়, এদের থেকে নিজেদেরকে দূরে নিয়ে আসবেন। এর পাশাপাশি বাচ্চাদেরকে বড় করার জন্য, বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য কঠিন এবং কোমল উভয় মিশ্রণ করে বাচ্চাদেরকে আদর দিয়ে বড় করতে হবে, যাতে করে বেয়ারা সন্তান হিসেবে ভবিষ্যতে বড় হয়ে আপনাদেরকে মনে কষ্ট না দেয়। ধন্যবাদ।
চলে আর যে বোন আমাকে ফোন করেছিলেন তার উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, দয়া করে বাংলাদেশে নিয়ে 1 বছর বাচ্চাটাকে রাখার চেষ্টা করলে আপনার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনগুলো ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে, আপনাদের ভবিষ্যতে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই কাজটি করেন না। আপনারা ইংল্যান্ড থেকেই চেষ্টা করে দেখেন বাচ্চাটাকে কোনো ইসলামিক স্কুলে নিয়ে অথবা ইসলামিক কোনো এনভায়রনমেন্টে নিয়ে বাচ্চাটাকে বড় করা সম্ভব কিনা। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক। আমি খুব বিমর্ষ হয়ে গেছে এই কথাটি। আমি হিউম্যান বিং, আমি ভিতরে খুব কান্না করে যখনই কোনো ফ্যামিলি কোনো ব্যক্তিবর্গের কষ্টের কথা শুনি, এটা আমাকে খুব স্পর্শ করে ফেলে। আমি দুঃখিত। আমি পানি খেয়ে চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। তবে আমাদের যে বিজ্ঞাপন বৃত্তি যাওয়ার পূর্বে ছোট্ট আরেকটি আপডেট দিয়ে আমি বিজ্ঞাপন বৃত্তি যাচ্ছি। এই আপডেটটি হচ্ছে উইল সংক্রান্ত বিষয়। যারাই আপনারা এখন বেঁচে আছেন এবং সুস্থ অবস্থায় আছেন, তাদের সবার উচিত সুস্থ অবস্থায় একটি উইল তৈরি করে যাওয়া। কেননা অসুস্থ অবস্থায় যদি আপনারা উইলটা তৈরি করেন এবং আপনাদের হাতে যদি এনাফ সময় না থাকে, তাহলে কিভাবে আপনারা চাচ্ছেন আপনাদের বিজ্ঞাপন বিরতির পূর্বে বিভিন্ন দর্শক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। উইল সংক্রান্ত বিষয়ে ছোট্ট একটি আপডেট দিতে গিয়ে থেমে গিয়েছিলাম। উইলটি এই কারণে প্রয়োজন যে যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন উইল ছাড়া, তাহলে তার সম্পত্তির যে বন্টন যে বিষয়টি, সেটির একচ্ছত্র দায়িত্ব চলে যাবে সরকারের কাছে। সরকার তখন সিদ্ধান্ত নেবে যে এই সম্পত্তি কীভাবে বিভক্ত হবে। এই কারণেই একজন ব্যক্তি জীবিত থাকাকালীন অবস্থায় সুস্থ মস্তিষ্কে তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে সেই বিষয়টি নির্ধারণ করে যাবেন তার জীবিত থাকাকালীন অবস্থায়। এবং সেই ক্ষেত্রে যে শর্তগুলো, একজন এক্সিকিউটর অথবা একের অধিক এক্সিকিউটর তিনি নিয়োগ করতে পারবেন। তবে শর্ত একটি, যিনি এক্সিকিউটর হবেন তার যাতে মানসিকভাবে কোনো অশান্তি না থাকে। অর্থাৎ যদি কোনো এক্সিকিউটরের মানসিক কোনো অসুস্থতা থেকে থাকে, তিনি যদি পিআইপি পেয়ে থাকেন, তিনি কিন্তু এক্সিকিউটর হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এই কারণেই উচিত উইল তৈরি করার সময় যিনি এক্সিকিউটর হবেন তার যাতে কোনো ধরনের মানসিক অশান্তি না থাকে, মানসিক সমস্যা না থাকে, সেটিকে ইনশিওর করা। এবং উক্ত ব্যক্তি যিনি এক্সিকিউটর তিনি আন্ডার 18 হলেও হবে না, এই বিষয়টি ইনশিওর করতে হবে। আর যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের মাঝে যাতে সমানভাবে বন্টন করে দেওয়া সম্ভব হয়, সেই ধরনের একটি সুন্দর উইল তৈরি করলে ভবিষ্যতে এই উইলটির মাধ্যমে কোনো সমস্যা তৈরি হবে না। আর আরেকটি বিষয়, যখন উইল সম্পাদিত হবে, এই সম্পাদন করাকালীন সময়ে এবং উইল প্রণেতা যখন সিগনেচার করবেন, এই বিষয়টি কোনো ব্যক্তি যদি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ধারণ করেন, এটি ওই উইল প্রণেতার সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি এটি করা হয় এবং সেই উইল প্রণয়ন করার যে সময়টি, ভিডিওটি তিনি যদি একের অধিক ব্যক্তির সাথে তিনি যদি শেয়ার করেন, এটি কিন্তু অবৈধ কর্মকাণ্ড হবে। এটি হবে ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি। সেই ক্ষেত্রে যিনি এক্সিকিউটর অথবা যিনি উইল প্রণেতা, তিনি কিন্তু উক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন ফর ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি। আনলিমিটেড কম্পেনসেশন তিনি ক্লেম করতে পারবেন এবং তার বিরুদ্ধে ইনজাংশন তিনি নিয়ে আসতে পারবেন। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? খুব পরিচিত কণ্ঠ মনে হচ্ছে। ভালো আছি, আপনি কেমন আছেন? স্বপ্না বিবি। ও, সাত সাগরের পারে আমার স্বপ্ন দেখা স্বপ্না বিবি আপা থাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা ভালো। আপা, আমার মনে খুব কষ্ট। আপনি আমাকে কয়েক মাস আগে ফোন জিজ্ঞেস করেছিলেন যে মুহিত খান, আমার যে ওই আপনার এক আত্মীয়ের একটা অ্যাপিল পেন্ডিং ছিল আপার ট্রাইব্যুনালে এবং হোম অফিস আপনার ফাইল গায়েব করে ফেলেছিল এবং আমি ওই ভদ্রলোকের অ্যাপিল, আপনার যে আত্মীয়ের অ্যাপিল, আমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে উইন করি, আপার ট্রাইব্যুনালে উইন করি। হোম অফিস যে পেন্ডিং ছিল, আলহামদুলিল্লাহ আপনার দ্বারাতে উসিলা করছেন, আমরা উইনার হইছি, আপনি উইনার করে দিছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। সব সময় আপনার লাগে দোয়া করব। আরেকটা কেস যে আপনার কাছে দিছি, ইনশাআল্লাহ ওইটাম। ইনশাআল্লাহ বোন, আমি চেষ্টা করব এবং আপনি জানেন আমি চেষ্টা মন থেকে চেষ্টা করে আমি কোন ভন্ডামি করে নেন। না, আপনি অত্যন্ত ভালো মনের মানুষ, কাজও করেন আপনি ভালো, খুব ভালো। আমিন আমিন, এটাই আমার অর্জন বোন। আমি কিন্তু টিভিতে কখনো কোনো অ্যাড দেই না, আমার নিউজ পেপারে কোনো অ্যাড যায় না, লোকজন খুঁজে বের করে এই কারণেই। সুবহানাল্লাহ। আর আপনার মতো একজন মানুষ, জি জি, আপনারা তো আমিও খুঁজে বের করলাম অনেক 15 বছর আগে। আমার মনে আছে জি, আপনি কিন্তু এই এনটিভি থেকে আমাকে খুঁজে বের করেছিলেন। আপনি খুঁজে আমার এখন মনে আছে আপনি অনেক জায়গাতে ফোন টোন করে তারপর আমার নাম্বার অনেক কষ্ট করে খুঁজে বের করেছিলেন আপনি। আপনাকে সেজন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে যদি জিজ্ঞেস করেন, আপনি আপনার প্রশ্নের মাধ্যমে অন্যদেরকে আমি সাহায্য করার চেষ্টা করি। আপনার প্রশ্নটা কি বলুন? আমার প্রশ্ন হইল, এই যে কাজগুলা করতেছেন আপনি, জি,
এগুলো প্রশ্ন না, বাট আগে 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 একটু আপনার কেসের ব্যাকগ্রাউন্ডটা সবাইকে বলে দেন, তাহলে আরো অনেক যারা ভিকটিম তারাও সচেতন হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? কি ছিল, আমার একটা কেস ছিল, আমার ভাই ফুটের অনেক ডিফিকাল্ট ছিল। আপনি আল্লাহর হুকুমে উদ্ধার করে দিয়েছেন, আমি কেসটা পাইছি, আমি উইন হইছি। আপনার নতুন কেসটা কি? নতুন কেসের ব্যাকগ্রাউন্ডটা কি? কি হয়েছিল? নতুন কেস হইলো আমার ছেলের পর একটা কেস আমি এলোমেলো হয়ে গেছিল, আমি আপনার কাছে নিয়ে দিচ্ছি, আপনি কইতেন ইনশাআল্লাহ উইন হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই ক্ষেত্রে আপনার এখনো অ্যাপিল বান্ডেল সাবমিট করা হয়নি আমার যতটুকু মনে আছে। ডেডলাইন পার হয়ে যাওয়ার আগে আপনার ওই যে অ্যাপিল বান্ডেল আপনি, হ্যাঁ মনে পড়ছে আমার, অ্যাপিল হিয়ারিং এর ডেট আসছে, বাট আপনার আগের সলিসিটর ওই আপনার যে মানে ছেলের ওয়াইফ তার কোনো উইটনেস স্টেটমেন্ট সাবমিট করেনি, তার কোনো অ্যাপিল বান্ডেল সাবমিট করেনি, ডেডলাইন সব পার হয়ে গেছে। জি, এই ধরনের বিষয়। এই কারণে তো আপনার কাছে গেছি, আপনার কাছে পাইছি, ভালোবাসছি, এর লাগি আমি পাইছি, ভালো হয়েছে আমার, আমি উইন হয়েছি আলহামদুলিল্লাহ। আমার ভাই ভিসা পাওয়ার পরে বাংলাদেশে গিয়ে ঘুরে আসছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া দিয়ে দেবেন এদেরকে। আপনার খুব ডিফিকাল্ট ছিল, আমার ভাই ফুটের কেসটা খুব ডিফিকাল্ট ছিল। আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে সবগুলো সকল বড় বড় ল ফার্মে দৌড়ে গিয়েছিলেন, আপনি সবাই বলছিল উনি সম্ভব না, মুহিত খান। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনার জন্য, আমিন। আরো কাজ করতে পারতেন, ভালো কাজ করতেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সেবায় আমি আছি। আমি বলি আমি দুর্বল মানুষের বন্ধু, অসহায় মানুষের বন্ধু আমি। এই তো কালকে আপনার চেম্বার থেকে চলে যাওয়ার পরে আমি তো হসপিটালে ঢুকলাম বউকে নিয়ে, জি, ছেলের বউকে নিয়ে। আজকে সকালে মর্নিং টাইমে বাসায় আসছি। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, আমি দোয়া করি বোন। আর আপনি যে হসপিটাল থেকে বাসায় গিয়ে ফোন দিয়েছেন, এখানেই শো করে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। মে আল্লাহ ব্লেস ইউ। আমি ভালোবাসি, আমি মন থেকে ভালোবাসি। আমিন আমিন, থ্যাংক ইউ। এটাই আমার অর্জন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভালোবাসবো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মে আল্লাহ ব্লেস ইউ বোন, আমার মনকে আনন্দ নিয়ে আসছেন আপনি, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? কে বলছেন? ওকে, হ্যালো। হ্যাঁ বোন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি আপনার টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন। আপনি বোন আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন, বলুন। হ্যালো বোন, দয়া করে আপনি টেলিভিশন না দেখে টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে কথা বলুন। বলেন বোন, শুনতে পাচ্ছি। হ্যালো আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাইয়া? জি ভাই, আমি বাইমিয়ান থেকে বলছি ভাই। জি বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? জি ভাই, এখানে আমার ওয়াইফের লাগি স্টেশন করছিলাম আগে 2.5 বছর বাদে যেটা স্টেশন করো। জি, 7 মাস হয়ে গেছে, কি কেউ জানান না, তাই যে এটা বাংলাদেশ হতে অনেক কি করা। কে আপনার ওয়াইফ বাংলাদেশ যেতে চাচ্ছেন এখন? জি, এখানে স্টেশন করছিলাম, যেটা এটা আইছে না। আমি বুঝতে পারছি আপনি যেটা করতে পারেন, আপনি 7 মান্থস কিন্তু একটু বেশি সময় আমার কাছে মনে হয়েছে। তো আপনি কাইন্ডলি আপনার বাংলাদেশে কোন কারণে যেতে চাচ্ছেন, মেডিকেল যদি কোনো রিজনস থাকে, এগুলি একসাথে করে আপনার সলিসিটার থাকলে ওনাকে দিয়ে একটু রিমাইন্ডার দিয়ে দেন হোম অফিসকে, এর ভদ্র ভাষায়, যে কাইন্ডলি আমাকে তাড়াতাড়ি পারমিশনটা দাও। আর যদি বলেন যে ব্যাখ্যা দিয়ে বলেন যে আপনার কাউন্সিলের কাজে অথবা আপনার বেনিফিটের কাজে এই পারমিশনটা লাগবে, তখন হোম অফিসের যে কেস ওয়ার্কিং টিম তারা খুব স্পিড আপ করে আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেবে ইনশাল্লাহ। একটু আপনার এবং এর পাশাপাশি আপনি বেশি ফোর্স করার কোনো প্রয়োজন নাই, কাইন্ড হয়ে আপনার সলিসিটারের মাধ্যমে একটু ওদেরকে রিমাইন্ডার দেন, আপনি চলে আসবেন ইনশাল্লাহ সিদ্ধান্ত। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, এই দর্শকের পর এর আগে যে দর্শক আমাকে ফোন দিয়েছিলেন, স্বপ্না বেবি, তো উনি রিসেন্টলি যে বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিলেন সেটির ব্যাখ্যাটা আপনাদের দিয়ে দিচ্ছে। এই ভদ্রমহিলার ছেলের মেয়ে ওয়াইফের অ্যাপিল পেন্ডিং কোর্টে, বাট অ্যাপিলের ডেট চলে আসছে, কিন্তু যারা তার এক্সিস্টিং সলিসিটার্স তারা কোনো অ্যাপিল বান্ডেল, উইটনেস স্টেটমেন্ট কোনো কিছু সাবমিট করেনি, এবং সেই অবস্থায় এইটি কেস। বাট আমি কিন্তু কখনো এই অ্যাপ্লিকেন্ট কখনো উস্কানি দিইনি অন্য কোনো ল ফার্মের বিরুদ্ধে, মানে উল্টাপাল্টা কথা বলে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য। এইভাবে আমি
অসংখ্য ল ফার্মকে সাহায্য করেছি, আমি ক্লায়েন্টের লাইফ সেভ করে দিয়েছি, বাট এই ল ফার্মের বিরুদ্ধে কোনো কমপ্লেন করার জন্য উস্কানি দেয়নি। এই হচ্ছে আমার মানবতা। এই মানবতা আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের হোয়াইটচ্যাপেলে অসংখ্য ল ফার্ম রয়েছেন যাদের ভিতরে অনেক প্রিন্সিপাল এবং অনেক লয়াররা কাজ করছেন, এবং কোনো ক্লায়েন্ট যদি কোনো কেস নিয়ে তাদের কাছে যায়, তাদের দায়িত্ব হচ্ছে যার কাছ থেকে কেস নিয়ে যাবে সেই লয়ারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা না বলা। এই ধরনের জিঘাংসা, এই ধরনের ভণ্ডামিমূলক যে কর্মকাণ্ড অ্যাক্সিডেন্ট লয়ারের পরিচালনা করেন, এটা করা ঠিক নয়। সবাই সবাইকে আদর করতে হবে, ভালোবাসতে হবে এবং শ্রদ্ধা করতে হবে, সবাই সবার প্রতি যত্নবান শ্রদ্ধাশীল হতে হবে। যে কেসটি নিয়ে আজকে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি, এটি একটি একটি অ্যাপিল আমাদের বাংলাদেশি কমিউনিটির একটি সম্মানধন্য ল ফার্ম থেকে। এই অ্যাপিলটি নিয়ে আমার অফিসে এসেছিলেন মাত্র কয়েক সপ্তাহ আগে একজন ক্লায়েন্ট, এবং সেই ল ফার্ম থেকে এই কেসটি আনার জন্য তাকে আরও 1500 পাউন্ড দিতে হয়েছে জাস্ট আমাকে কেসটি দেওয়ার জন্য। যখন আমি কেসটি নিয়ে আমি নাড়াচাড়া দিই, অ্যাপিল হিয়ারিং ডেট ছিল মাত্র আমার হাতে সময় ছিল 8 থেকে 10 দিন। এর ভিতরে উক্ত ল ফার্মের পক্ষ থেকে বান্ডেল সাবমিট করা হয়েছে। বান্ডেলের ভিতরে শুধুমাত্র উইটনেস স্টেটমেন্ট এবং স্কেলেন, তাও আপনার অ্যাপিল হিয়ারিং মাত্র কয়েকদিন আগে সাবমিট করা হয়েছে, ভিতরে কোনো সাপোর্টিং কোনো ডকুমেন্টস নাই। এই মামলাটির অ্যাপিলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এই অ্যাপিলেন্ট তিনি 2009-এ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে ছিলেন স্টুডেন্ট ভিসায়, এবং ওনার ক্লেম হচ্ছে উনি ছিলেন বিএনপির একজন অ্যাক্টিভিস্ট। বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নেই, এবং বাংলাদেশের যে কান্ট্রি গাইডেন্স রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী বিএনপির যারা অ্যাসাইলাম সিকার তাদের অ্যাসাইলাম ক্লেম খুব দুর্বল হয়ে গেছে, কেননা মনে করেন নেওয়া হয় যে বাংলাদেশ সেফ কান্ট্রি তাদের জন্য। সেই পর্যায়ে ড্যামেজ একটি কেস সাবমিশনের মাধ্যমে কোর্ট থেকে আলহামদুলিল্লাহ অ্যাসাইলাম গ্রাউন্ডে আমি নিয়ে এসেছি এটি। সুতরাং বিএনপির অ্যাসাইলাম সিকার হলেই যে আপনার, এবং অ্যাপিল হিয়ারিংয়ে যাওয়ার আগে যিনি অ্যাপিলেন্ট তিনি বলছিলেন, মোহিত ভাই আমি জানি এই অ্যাপিলে উইন করা সম্ভব নয়, নন উইনেবল কেস, বাট আমি ওনাকে বলেছিলাম বোন আপনি যাবেন টু উইন দ্য কেস। এবং আমি যেভাবে ওনাকে বলেছিলাম এবং ওনার কেসের যে ব্যাকগ্রাউন্ড আমি ওনাকে বলেছিলাম, যদি আপনার ডকুমেন্টস যদি নাও যদি থেকে থাকে, বাট ইফ ইউ আর জেনুইন অ্যাপ্লিক্যান্ট, আপনি কোর্টে যদি খালি বলবেন, আপনার কথাগুলি খালি বলবেন আপনি, এবং আপনার কথার ভিতর থেকেই যার যদি বুঝতে পারেন যে আপনি সত্যবাদী এবং আপনার কথায় সত্যতা রয়েছে, দ্যার ইজ এ পসিবিলিটি টু উইন দ্য কেস। এইভাবে খালি যে বস্তা ভরে আনওয়ান্টেড ডকুমেন্টস দিয়ে দিলেই যে একটি অ্যাপিল বান্ডেল হয়ে যাবে, নট নেসেসারি। যদি অ্যাপিল বান্ডেলের অল্প ডকুমেন্টস যদি থাকে, বাট অ্যাপিলেন্ট যদি হয় জেনুইন এবং তার মাধ্যমে যে কথাটি সে বলছে, সে কথার বলার প্রক্রিয়া যদি হয় যদি জেনুইন, এবং তাকে যিনি রিপ্রেজেন্ট করছেন সেই সলিসিটর অথবা ব্যারিস্টার অথবা লিগাল রিপ্রেজেন্টেটিভ অথবা এক্সিকিউটিভ লয়ার, সে যদি হয় বাঘের বাচ্চা বাঘ, সে কিন্তু ঠিকই কোর্ট থেকে নন উইনেবল কেসে কিন্তু উইন করে নিয়ে আসতে পারে। এটি কিন্তু একটি তার প্রমাণ। অ্যাসাইলাম অ্যাপিল অ্যালাউ করা হয়েছে, এবং অ্যাসাইলাম অ্যাপিলেন্ট যিনি ছিলেন তিনি ছিলেন বিএনপির একজন অ্যাক্টিভিস্ট। তার ক্লেম ছিল 2009-এ তিনি যুক্তরাজ্যে এসেছেন, 2016-এর বিএনপির অ্যাসাইলাম ক্লেমেন্ট হিসেবে তিনি এই ক্লেমটি করেছিলেন। সুতরাং এটি একটি প্রমাণ যে শুধুমাত্র সিপিএন থাকার কারণেই আপনারা যে শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, বাট আপনারা জেনুইন অ্যাসাইলাম সিকার, আপনাদের লাইফ জেনুইনলি দেশের রিস্কের সম্মুখীন, আপনারা কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্ট হয়েও এখনও সাকসেসফুল আপনাদের অ্যাপিল সাবমিট করতে পারবেন। তো এটি একটি প্রমাণ। দ্বিতীয় যে বিষয়টি, যদিও এই সময় প্রচুর পরিমাণে অ্যাসাইলাম গ্রাউন্ডসগুলো রিফিউজ হচ্ছে, অ্যাসাইলাম ক্লেমগুলো রিফিউজ হচ্ছে, সেই পর্যায়ে আরেকটি অ্যাসাইলাম কিন্তু অ্যালাউ করা হয়েছে, এবং এটিও অ্যাসাইলাম গ্রাউন্ডে অ্যালাউ করা হয়েছে। ক্লেমেন্ট তিনি সঠিকভাবে তার ডকুমেন্টসগুলি, তার ইনফরমেশনগুলি তিনি সাবমিট করেছিলেন, এবং তার পক্ষ থেকে যথার্থ শক্তিশালী লিগ্যাল গ্রাউন্ড সাবমিট করার কারণে এই আরেকজন অ্যাপিলেন্ট তাকে এই পারমিশন দেওয়া হচ্ছে 21 নভেম্বর 2025-এ। আর এই অ্যাসাইলাম যে অ্যাপিল যেটি অ্যালাউ করা হয়েছে, সেই অ্যাপিলের ডেটটি হচ্ছে 13 নভেম্বর 2025। হোম অফিস কিন্তু এর বিরুদ্ধে এখন কোনো অ্যাপিল করেনি, সুতরাং দ্যাট স্ট্যান্ডিং অ্যাজ এ ফাইনাল ডিসিশন। আর এর পাশাপাশি আরেকটি অ্যাসাইলাম ক্লেমের সিদ্ধান্ত আপনাদের মাঝে এসে আমি উপস্থিত হয়েছি। এই সিদ্ধান্ত এসেছে 21 অক্টোবর 2025-এ, এবং এই সিদ্ধান্তের ক্ষেত্রে যিনি ক্লেমেন্ট, সেই ক্লেমেন্টের অ্যাসাইলাম ক্লেমটিকে অ্যাসাইলাম গ্রাউন্ডে রিফিউজ করে দেওয়া হচ্ছে। তার তৎসত্ত্বেও ডিসক্রিশনারি লিভের আন্ডারে তার অ্যাসাইলামটি অ্যালাউ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ not 0.1% কেস অ্যাসাইলাম গ্রাউন্ড রিফিউজ, কিন্তু ডিসক্রিশন লিভ গ্রাউন্ডে অ্যালাউড। সুতরাং আমি সবসময় যে বলি, যে কোনো অ্যাপ্লিকেশন উইদিন দ্য রুলস, আউটসাইড দ্য রুলস অ্যাপ্লিকেশন সাবমিট করা সম্ভবপর, বাট সেই ক্ষেত্রে প্রয়োজন বাঘের বাচ্চা বা একজন আইনজীবী, সত্যিকারের অর্থেই যোগ্য, দক্ষ, সৎ একজন আইনজীবী। মুখে মুখে আমি ব্যারিস্টার, আমি সলিসিটার, কাগজে দেখালেন সার্টিফিকেট, বাট কোর্টে নিয়ে গেলে বোমা মারলে মুখ দিয়ে একটা ইংলিশ বের হয় না, এই ধরনের পিছনে না দৌড়ে আপনাকে যোগ্য, দক্ষ আইনজীবীকে খুঁজে বের করতে হবে, যিনি আপনাকে মন থেকে সাহায্য করবে, প্রাণ থেকে সাহায্য করবে, এই বিষয়টি। আর আরেকটি যে কেস, এই কেসের মামলাটির সিদ্ধান্ত এসছে
25th of October 2025, it is a groundbreaking judgment. এই অ্যাপিলের ক্ষেত্রে ব্রিটিশ ইমিগ্রেশন রুলস সিস্টেমকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সিস্টেম যে মাঝে মাঝে লিগ্যাল মাইগ্রেন্টদেরকে ইললিগ্যাল বানিয়ে ফেলতে পারে সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করা হয়েছিল। এই অ্যাপ্লিকেন্ট ছিলেন একজন নাইজেরিয়ান ন্যাশনাল, তিনি নাইজেরিয়াতে গিয়ে ফিরে আসতে পারছিলেন না, তিনি এই জাতকলে পিষ্ট হয়ে 4-5টি বড় বড় ল ফার্মে তিনি গিয়েছিলেন এই অ্যাপিলেন্টের মা, কিন্তু 30,000-35,000 পাউন্ড খরচ করার পরেও তার এই অ্যাপিল তিনি সাকসেস অর্জন করতে পারেননি। পরে কোন এক চার্চ থেকে বলা হয়, গোট মিস্টার খান, ইজ মিরাকল, আমার কাছে আসেন, চেষ্টা করে সাহায্য করার জন্য। ওপেন কোর্টে জাজ যেটি বলেছিলেন, আমি আপনাকে প্যারাগ্রাফ 9 থেকে পড়ে শোনাচ্ছি। ইন দিস কেস the British state failed in its duties under the withdrawal agreement. Can you imagine? মানে ব্রিটিশ জাজ উনি ওনার জাজমেন্টে বলছেন, in this case the British state failed in its duties under the withdrawal agreement. এবং এই আনফেয়ার যে একটা অবস্থা এটি এস্টাবলিশ করে ওপেন কোর্ট থেকে আমি এই কেসটি নিয়ে এসেছিলাম। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমি, এবং এটি কখন করেছিলাম, আমি কিন্তু আমার অফিসের কাজ শেষ করার পরে 6টা-7টার পর আমার যারা অফিস কলিগ তারা জানেন, দৌড়ে যাচ্ছে আমার শাশুড়ি আমাকে লুক আফটার করার জন্য, গিয়ে তার হাত পা টিপে দিই, তাকে খাবার খাওয়ার চেষ্টা করি, তার পাশে বসে আমি তার শেয়ার পাশে বসে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, এই বিষয়গুলো। এবং আবার পাশাপাশি আমার বাচ্চাদেরকে লুক আফটার করতে হচ্ছে। যখন ফিরে আসি রাত 8টা, 9টা, 10টার সময়, আমার ছোট যে বাচ্চাটা মারিয়া খান কি বিধ্বস্ত অবস্থায়, ক্লান্তি, আমায় ক্ষমা করে প্রভু, প্রভু, বাবা বাবা, ড্যাডি ড্যাডি, এভাবে করে সে যেন আমার বুকে জড়িয়ে ধরে, তাকে নিয়ে ফিরে আসি বাসায়। ফিরে এসে হাত মুখ ধুয়ে আমি একটু রাতের খাবারটা খেয়ে আবার রিসার্চ করতে বসি। 10:30 থেকে শুরু করি, 11টা, 12টা, 1টা, 2টা, কোনো সময় 3টের সময় শেষ করে তারপর আমি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কোর্টে যাই। এইভাবে আমি আমার ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করি, আমার ক্লায়েন্টদের প্রতি দায়িত্ব পালন করি, আমি আমার শাশুড়ি আমার প্রতি দায়িত্ব পালন করছি, এবং এভাবে আপনাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আমরা প্রত্যেকেই যদি আমাদের নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করি, এই দেশটা, এই পৃথিবীটা, আমাদের পরিবেশটা, আমাদের কমিউনিটি অনেক সুন্দর হয়ে উঠবে। এই জন্য ফেক কোনো অ্যাওয়ার্ডের প্রয়োজন নাই। মন থেকে আপনি ভালো কাজ করলে সমাজ, সংসার, পৃথিবী এভাবেই আপনাকে মূল্যায়ন করবে। আমার মা জননী আমাকে বলেছিলেন, তার আত্মীয়দের মাঝখানে এটি কথাবার্তা হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে, তো তখন আমার মা এই কথা তুলেছিলেন, মুঈদ আমার ফ্যামিলিতে বিয়ে করেছে মাত্র কয়েক বছর হয়েছে, বাট সে কি আমার সন্তান, এটি কীভাবে বুঝবো? তখন মা ওনার আত্মীয়স্বজনকে বলছিলেন যে মুঈদকে আমি অনেকভাবে টেস্ট করেছি, ওকে অনেকভাবে চেক করে দেখেছি, ও কেমন, আমি অনেক ওকে অবজার্ভ করেছি, ওর মাঝে আমি আজমাইয়া পাইছি। আজমায়া মানে ট্রাস্ট ওয়ার্দিনেস, বিশ্বাস। সে বিশ্বাস আপনাদেরকে অর্জন করতে হবে। এই বিশ্বাস অর্জন করার জন্য পৃথিবীতে কোনো আইন নেই যেটার মাধ্যমে আপনাকে শেখাবে কীভাবে বিশ্বাস অর্জন করতে হবে। ভেতর থেকে ভালো মানুষ হতে হবে, তাহলে বিশ্বাস আসবে। তো যে জায়গাতে থেমে গিয়েছিলাম, তো ইমিগ্রেশন রুলস যতই শক্তিশালী হোক না কেন, যতই কঠোর হোক না কেন, বাংলাদেশের কান্ট্রি রিপোর্ট যতই কঠোর হোক না কেন, বিএনপি যারা অ্যাসাইলাম ক্লেমেন্ট তাদেরকে যতই বলা হোক না কেন সেফ কান্ট্রি, এরপরেও যে এখনও অ্যাপিল ইউন করা সম্ভবপর, সেরকম একটি কেস নিয়ে আজকে আপনাদের সামনে একটু ডিসকাস করলাম, আপনাদের ভিতরে অনুপ্রেরণা জাগিয়ে দেওয়ার জন্য, যাতে করে যারা জেনুইন ক্লেমেন্ট তারা যাতে শুয়ে না পড়েন। তো চলে যাচ্ছি একটু পানি খেয়ে নিচ্ছি আমি। তো উইল সংক্রান্ত বিষয়ে যে জায়গাতে থেমে গিয়েছিলাম, তো আপনারা দয়া করে যখন উইল সম্পাদিত হবে, সম্পাদন করার সময়ে টেস্টেটর অর্থাৎ যিনি উইল তৈরি করছেন এবং যিনি এক্সিকিউটিভ, তাদের পারমিশন ছাড়া রেকর্ড করবেন না, ভিডিও করবেন না, এবং তাদের পারমিশন বাইরে গিয়ে যদি এই ভিডিওটি যেটি করেছেন সেটি যদি চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এটি কিন্তু আইন বিরুদ্ধ একটি কাজ হবে, ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি হবে, এবং আপনাদের বিরুদ্ধে কিন্তু যিনি টেস্টেটর এবং যিনি অর্থাৎ উইল প্রণেতা এবং যিনি এক্সিকিউটিভ, তারা কিন্তু মামলা দায়ের করতে পারবেন ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি, এবং আপনাদের বিরুদ্ধে কোর্ট থেকেও ইনজাংশন এনে যে ভিডিওগুলি আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন সেগুলি ডিলিট করার জন্য আপনাদেরকে বাধ্য করা হতে পারে। এমনকি আপনাদের বিরুদ্ধে আনলিমিটেড কম্পেনসেশন ক্লেমও করা সম্ভবপর। অতএব একটু শান্ত হয়ে যান এবং ধৈর্য ধরে অপেক্ষা করেন, এবং এই ধরনের অসৎ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। আর তাহলেই কিন্তু প্রীতিপূর্ণ বাঁধনে বেঁধে সাংসারিক জীবনটিকে আপনারা শান্তময় করে তুলতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আলোচনা করতে করতে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাওয়ার আগে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আমি এসে উপস্থিত হয়েছিলাম, অ্যাসাম সিকারদের জন্য সেই আপডেটগুলি আপনাদেরকে দিয়ে থেমে গিয়েছিলাম। ভবিষ্যতে যদি অ্যাসাম সিকারদের এই নতুন যে পলিসিটি, নতুন যে প্রপোজালটি, এটি যদি কার্যকরী করা হয়, আইন যদি প্রণীত হয়, তবে আইন এখন প্রণীত হয়নি।
ফেব্রুয়ারি 2026-এর পরে বোঝা যাবে নতুন আইনটি কী হবে। নতুন আইনের অধীনে এই অ্যাসাইলাম যদি আইন হয়ে যায়, অ্যাসাইলাম সিকারদের 5 বছরের যে থাকার যে বিষয়টি সেটি উঠে যাবে, উঠে তাদেরকে 3 বছর পর্যন্ত দেওয়া হবে থাকার জন্য। প্রতি 3 বছর পর তাদেরকে 20 বছর পর্যন্ত তাদেরকে থাকতে হবে সেটেলমেন্ট অর্জন করার জন্য। এর ভেতরে হোম অফিস যাচাই বাছাই করে দেখবে যে উক্ত অ্যাসাইলাম সিকারের সেই দেশে যদি ফিরে যায়, সেই দেশকে রিস্কের সম্মুখীন কিনা। যদি মনে করে রিস্কের সম্মুখীন নয়, তখন সেই অ্যাসাইলাম সিকারকে তার সেই দেশে ফেরত পাঠাতে পারবে হোম অফিস, নতুন এই আইনটি যদি কার্যকরী করা হয়। আর অন্যদিকে আর্ন সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়ে সরকার একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ভবিষ্যতে যারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটেল হওয়ার জন্য, তারা কি লিগালি যুক্তরাজ্যে কাজ করেছেন কিনা, তারা কি ঠিকমতো ট্যাক্স দিয়েছেন কিনা, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষতা আছে কিনা, তারা কমিউনিটিতে কন্ট্রিবিউশন করেছেন কিনা, তারা আইনকে তারা মেনে চলেছেন কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার মাধ্যমে যে ভবিষ্যতে কিন্তু সেটেলমেন্ট স্টার্ট হবে 10 ইয়ার্স থেকে, নট ফ্রম 5 ইয়ার্স। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখবেন। একজন দর্শক আমাদের জন্য আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা দর্শক হারিয়ে ফেলেছি। তো এই কথা বলতে বলতে আমরা একজন অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা এখন আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, আমাদেরকে ক্ষমা করে দেবেন সুপ্রিয় দর্শক। তো অনুষ্ঠান এই পর্যায়ে আপনারা জানেন যে দর্শক মণ্ডলী, 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার যে বিষয়টি, বিজয় দিবস আমাদের দেশে। আর মাত্র 10 দিন পর 16ই ডিসেম্বর তারিখটি আমাদের দ্বারঘরে এসে পৌঁছেছে। 1971 সালের 16ই ডিসেম্বর প্রায় 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই যুদ্ধের জাতীয় বীরদের স্মরণ করে আমি কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটি আবৃত্তি করার মাধ্যমে আজকের অনুষ্ঠানটি আমি শেষ করার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি চেষ্টা করছি ইকো সাউন্ডটি দিয়ে এটি করার জন্য। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর পৌঁছে গেল হরিদাসে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। ধন্যবাদ। যে উদ্দেশ্য নিয়ে আমাদের দেশকে আমরা স্বাধীন করেছিলাম, যে উদ্দেশ্যকে উপজীব্য করে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, বাংলাদেশকে পেয়েছি। আমাদের এটি পবিত্র কর্তব্য এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল শ্রেণীর জনগণকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অতীতে ক্ষমতায় গিয়েছিল মিথ্যে কথা বলে জনগণের কাছে, যারা কমিটমেন্ট দিয়েছিল যে যারা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন, তারা ক্ষমতায় গিয়ে যারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করেছেন, তারা কিন্তু নোন ক্রিমিনালস। এদেরকে কোনোভাবে ক্ষমতাতে নিতে দেওয়া যাবে না। কেন যে সাপ একবার ছোবল মেরেছে, নেক্সট টাইম যখন সেই সাপ ক্ষমতা যদি যায় আরেকবার ছোবল মারলে ইউর লাইফ উইল বি ফিনিশড। এই কারণে আমাদের নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, নতুন রক্তকে নিয়ে আসতে হবে, যে রক্ত এমন রক্ত হবে যে রক্তের আশেপাশে কিন্তু এই অশুভ শক্তি যাদেরকে স্পর্শ করেনি। যারা নন ক্রিমিনাল, তারা যত বড় ক্ষমতাধর হোক না কেন, যে কোনো দলের তারা নেতা হোক না কেন, তাদেরকে ক্ষমতায় আনা যাবে না। নতুন শক্তিকে নিয়ে আসতে হবে যাতে করে পৃথিবী প্রেমের পূর্ণ বাঁধন বেঁধে অন্য দলের বিরুদ্ধে মতবাদ ব্যক্ত না করে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পৃথিবী প্রেমের পূর্ণ বাঁধন দিয়ে সবাইকে আদর দিয়ে ঘিরে রাখবেন। ধন্যবাদ।